জি, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম নিউ ট্রাইজন্স ইনফরমেশন টেকনোলজি ঢাকাতে। আপনারা সবাই কষ্ট করে এসেছেন এবং অনেকে আমাদের সাথে অনলাইনে অ্যাড হচ্ছে এবং আমরা সবাইকে অনুরোধ করব যে আমাদের এই সেমিনারে পার্টিসিপেট করার জন্য। তো আমাদের এই সেমিনারে অলরেডি আমাদের অনারেবল সিও স্যার নজরুল ইসলাম স্যার উনি এসে উপস্থিত হয়েছে এবং আমাদের অনারেবল যে ট্রেনার আছে আব্দুল্লাহ মাহবুব মেহেদি ভাই উনিও অলরেডি চলে আসছে। তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সেমিনারটা শুরু করব আর কি। তো আজকে আমাদের এই সেমিনারটা হচ্ছে সাইবার সিকিউরিটি এবং অ্যাজিউর, মাইক্রোসফট অ্যাজিউর অ্যাসোসিয়েট লেভেল, সেটা নিয়ে হচ্ছে আজকে আমাদের সেমিনার। তো এখানে আমরা জানি যে আমাদের নেটওয়ার্কিংয়ে বা সার্ভারে এখন সবচেয়ে ডিমান্ডেবল একটা যে চাহিদা সেটা হচ্ছে আপনার অ্যাজিউর ক্লাউড বেসড যে সার্ভিসটা আর কি। তো আমরা মাইক্রোসফটের অ্যাজিউরটা সেটা এবং হচ্ছে সাইবার সিকিউরিটি এটার যে এসপেক্টস, গোলস এবং হচ্ছে কেরিয়ার অপরচুনিটি ইন বাংলাদেশ অ্যান্ড হোল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা নিয়ে হচ্ছে আজকের আমাদের সেমিনারটা। তো এখানে আমাদের খুবই এক্সপিরিয়েন্স এবং ওয়ান অফ দ্য বেস্ট আমাদের যে মেন্টর বা ট্রেনার উনি এখানে আছে। উনি আপনাদেরকে জানাবে যে এটা দিয়ে আমাদের গোলটা কী, আমাদের কেরিয়ার অপরচুনিটি কী। যেহেতু আপনারা অনেকেই অনেক সময় জিজ্ঞেস করেন যে আমরা নেটওয়ার্কিংয়ে বা সার্ভারে কী করতে পারবো, বা এখন যে ক্লাউড সিস্টেমটা আসছে, আগে তো মাইক্রোসফট 2019 সার্ভার ছিল, এখন তো ক্লাউডে আমরা মুভ করতেছি। তো এই ক্লাউডের অপরচুনিটিটাগুলো কী এবং কন্টেন্টগুলো কী, আমরা কিভাবে কাভার করতে পারি, কোর্স কন্টেন্ট সম্পর্কে। তো আমরা টেকনিক্যাল পার্টে মুভ করার আগে আমাদের সাথে যেহেতু অনারেবল আমাদের সিও স্যার আছেন, উনি আপনাদেরকে কেরিয়ার পাথ এবং হচ্ছে আমাদের যে গোল এটা সম্পর্কে কিছু বলবেন। ওনার 20 ইয়ার্সের যে এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড, তো এটা নিয়ে উনি আমাদের কিছু গাইডলাইন দিবেন আর কি। তো আমি স্যারকে অনুরোধ করবো যে এই বিষয়ে কিছু বলার জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সাবার সাহেব। তো স্পেশালি আপনারা সবাই জানেন রাইট নাও মাইক্রোসফট তার যে সার্টিফিকেশন ট্রেনিং, এই সার্টিফিকেশন ট্রেনিং সব কিছুই আপনার ক্লাউড বেস করেছেন। সো এটার উপর আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল্লাহ মেহেদি সাহেব উনি ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে জানাবে। তো ওয়েলকাম টু নিউ ট্রাইজন্স আইটি। আমরা পিইসিবি কানাডার অথরাইজড ট্রেনিং পার্টনার ইন বাংলাদেশ, প্রফেশনাল বোর্ড অফ সার্টিফিকেশন বোর্ড অফ কানাডার আমরা অথরাইজড পার্টনার নিউ ট্রাইজন্স আইটি ঢাকা। সো আপনারা আজকে এই সেমিনারে আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং লাইভে যারা দেখতেছেন সবাইকে নিউ ট্রাইজন্স আইটির পক্ষ থেকে আমরা আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ এবং থ্যাংক ইউ জানাচ্ছি। তো আপনারা ধৈর্য সহকারে আজকে এই সেমিনারটা উপভোগ করুন। তো আমি আশাবাদী আমরা আপনাদেরকে একজন গুড ইনস্ট্রাক্টর, একজন প্রিন্সিপাল ট্রেনার আমরা দিয়েছি আজকের এই সেমিনার কন্ডাক্ট করার জন্য। মিস্টার আব্দুল্লাহ আল মাহবুব মেহেদি স্যার আমাদের, উনি 16 ইয়ার্স এক্সপেরিয়েন্স একজন ট্রেনার। উনি ওনার যে পরিচয় করিয়ে দেওয়ার মতো নতুন করে আর নাই, আপনারা যারা দেখতেছেন সবাই চিনেন জানেন ওনাকে। উনি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবির ক্লাস কন্ডাক্ট করেন, পাশাপাশি উনি কর্পোরেট ট্রেনার। সো আমি আশাবাদী যে আমাদের আজকের যে টপিকস, এই টপিক্সে মূলত মাইক্রোসফট অ্যাজিউর অ্যাজ ওয়েল অ্যাজ সাইবার সিকিউরিটি ট্রেনিং, যে ট্রেনিং অবজেক্টিভ যে গোলগুলো আছে, আপনি কি শিখবেন এখানে, শিখে সেগুলো রিয়েল ফিল্ডে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, এই ডিটেলস ইনফরমেশনগুলো উনি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদের জানাবেন। সো আমি আর সময় নষ্ট না করে আমাদের জনাব আব্দুল্লাহ আল মেহেদি মাহবুব স্যারকে আমি এখন হ্যান্ড ওভার করতেছি। থ্যাংক ইউ। নিউ ট্রাইজন্স সাইটের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ সরোর ভাইকে এবং আমাদের শ্রদ্ধেয় নুরুল স্যারকে। তো আমরা আজকে যেই উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি তার আগে আমি একটু আমার নিজের পরিচয় দিয়ে নিই, সংক্ষিপ্ত পরিচয়। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ মাহবুব, নিকনেম হচ্ছে মেহেদি। তো আমাদের আগের যেই অর্গানাইজেশনে আমরা আসলে মূলত একসাথে কাজ করতাম, সেখানে আমাদের একটা টেন্ডেন্সি ছিল যে নিকনেমে ডাকা। তো সেই জন্য আমার নামের সাথে মেহেদি নামটাও জুড়ে গেছে। অনেকে আমাকে আব্দুল্লাহ মাহবুব না জেনে মেহেদি নামেই চেনে। তো আমার বেশ কিছু সার্টিফিকেট সাথে, ভেন্ডর সার্টিফিকেট, তো সেটা দিয়ে আসলে শুরু করতেছি আমার পরিচয়টা সম্পর্কে।
আমার যেমন সিসকোর সিসএনএ, সিসএনপি, তারপর মাইক্রোটেকের এমসিটিএনএ, মাইক্রোসফটের এমসিপি, এমসিএসএ 2012, এমসিএসএ 2016, এছাড়া হচ্ছে মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার, রেড হ্যাটের আরএসসিএসএ ভার্সন 6, ভার্সন 6-এর আরএসসি ভার্সন 7, আরএসসিএসএ ভার্সন 7 আরএসসিই, এছাড়া ভার্চুয়ালাইজেশনের উপরে একটা সার্টিফিকেট আছে। এছাড়া আমার আরও প্ল্যান আছে খুব রিসেন্টলি আরও বেশ কিছু ভেন্ডর এক্সাম অ্যাচিভ করা। তো আমরা আজকে যেই উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি, তো সেই উদ্দেশ্যটা হচ্ছে আমরা ক্লাউড কম্পিউটিং সম্পর্কে এবং সাইবার সিকিউরিটি সম্পর্কে জানব। তো তার আগে আমি একটু বলে নিই যে আমাদের আসলে আমরা যে নেটওয়ার্কিং করি বা নেটওয়ার্কিং ট্র্যাকে যে আমরা ক্যারিয়ারটা করতে চাচ্ছি, তো এখানে আমাদের আসলে মূল ঘটনাটা কি ঘটে। আমরা যদি দেখি যে আমরা সারাক্ষণ মোবাইল নিয়ে বসে আছি, মোবাইল নিয়ে কিছু না কিছু কাজ আমরা করতেছি, কোনো না কোনো কাজে আমরা পারপাসে বিজি আছি। তো আমরা ধরেন ফেসবুক ইউজ করতেছি বা জিমেল ইউজ করতেছি অথবা ইউটিউব ইউজ করতেছি, মূলত আমরা একটা সার্ভিস ইউজ করতেছি, ঠিক না? সবসময় আমরা একটা সার্ভিসের সাথে জড়িত। যদি এই সার্ভিসটা না থাকতো তাহলে কি হতো? তাহলে কি আপনি মোবাইল ফোন নিয়ে এত বিজি থাকতেন? যে গেমসটা আপনি একটা অনলাইনে গেমস খেলতেছেন, এটাও কিন্তু একটা সার্ভার থেকে গেমসের সার্ভিসটা আপনাকে প্রোভাইড করা হচ্ছে, তাই না? তাহলে আমরা সবসময় হচ্ছে একটা সার্ভিসের সাথে জড়িত। এই সার্ভিসটা আমাদেরকে যে প্রোভাইড করে তাকে আমরা কি বলি? তাকে বলি হচ্ছে সার্ভার। আর যে এই সার্ভিসটাকে গ্রহণ করে তাকে আমরা বলছি ক্লায়েন্ট। যেমন আমরা ফেসবুকে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেসবুকের সার্ভিসটা ইউজ করছি, তাহলে আমরা হচ্ছে ফেসবুকের একজন ক্লায়েন্ট। আমরা জিমেলে একটা অ্যাকাউন্ট তৈরি করে জিমেলের যে মেল সার্ভিসটা আছে এটা ইউজ করতেছি, গুগলের যে গুগল ড্রাইভ স্টোরেজ সার্ভিসটা আছে এটা ইউজ করতেছি, তাই না? তাহলে আমরা মূলত সার্ভিস ইউজ করি। এই সার্ভিস ইউজ করার জন্যই আমাদের এই ক্লায়েন্টকে সার্ভার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য রাউটিং সুইচিংয়ের জন্য। যদি আমরা বলি যে সার্ভিস না থাকতো তাহলে কিন্তু আমাদের রাউটিং সুইচিংয়ের জন্মই হতো না, তাই না? আবার অপরদিকে যদি আমরা দেখি রাউটিং সুইচিং যদি না থাকে তাহলে কিন্তু আপনি কখনো সার্ভারের কাছে যেতে পারবেন না। ধরুন আমি একটা সুপার শপ দিলাম এমন একটা জায়গায় যেখানে কেউ যায় না, কোনো গ্রাহক কি আমার এখানে আসবে? আসবে না। তাহলে আমাকে অবশ্যই এমন একটা জায়গায় দিতে হবে যেখানে হচ্ছে অনেক লোকের আনাগোনা আছে। তো একইভাবে যদি আমাদের সার্ভার পর্যন্ত আমরা রিচ করতে চাই সেক্ষেত্রে আমাদের কী প্রয়োজন? নেটওয়ার্কিং প্রয়োজন, রাউটিং সুইচিং প্রয়োজন। আর যদি আমরা সার্ভিসটা গ্রহণ করি এই রাউটিং সুইচিংয়ের মাধ্যমে কোথায় যাচ্ছি? মূলত যাচ্ছি সার্ভারের কাছে। তাহলে সার্ভারটা কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা বুঝতে পারতেছি। এবার আসি, এই যে সার্ভারটা আমরা রাখবো কোথাও, কোথাও না কোথাও তো রাখতে হবে। তো যদি আমরা দেখি যে শুরুর দিকে যেটা করা হতো, সমস্ত সার্ভারগুলো ছিল ফিজিক্যাল সার্ভার। আপনি সার্ভারের কাছ থেকে যে সমস্ত সার্ভিস গ্রহণ করতে পারেন, যার মধ্যে ডিএনএস, ডিএসিপি, ফাইল সার্ভিস, প্রিন্ট সার্ভিস, তারপর হচ্ছে স্টোরেজ সার্ভিস, মেল সার্ভিস, ডাটাবেস, এগুলো হচ্ছে অন্যতম। এছাড়া আরও অনেক কিছু আছে। তো এই যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো আমরা ইউজ করার জন্য কী করবো? একটা সার্ভার ডিপ্লয় করব। তো সার্ভার ডিপ্লয় করলে আমাদের কী কী লাগবে? মূলত মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, নেটওয়ার্ক, স্টোরেজ, এই জিনিসগুলো লাগবে। এখানে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সার্ভারের মধ্যে কিন্তু গ্রাফিক্স কার্ড নিয়ে, হয়তো যদি আপনার ভিডিওর কাজ না হয়, গেমের কাজ না হয়, সেক্ষেত্রে গ্রাফিক্সটা এতটা গুরুত্বপূর্ণ না। যেটা তার প্রসেসিং পাওয়ার, স্টোরেজের কাজ করার ক্ষমতা, তারপর হচ্ছে আপনার র্যামের পাওয়ার এবং হচ্ছে আপনার তার নেটওয়ার্ক ট্রাফিকগুলোকে আনা নেওয়ার জন্য যে পাওয়ার, মানে ব্যান্ডউইথের যে পাওয়ার, এটা হচ্ছে অন্যতম। তো সেক্ষেত্রে আমরা দেখি যে প্রথমের দিকে আমরা প্রত্যেকটা সার্ভিসের জন্য একটা একটা করে আলাদা আলাদা করে ডেডিকেট সার্ভার রাখি বা রাখতাম। তো আমাদের যদি বাজেট থাকে তাহলে যারা আমাদেরকে অ্যাডভাইস করে তারা অ্যাডভাইস করে কখনোই একটা সার্ভারের মধ্যে আপনি দুইটা সার্ভিস চালাবেন না। যদি দুইটা সার্ভিস চালান তখন দেখা যাবে যে ও আসলে যেই কাজটার জন্য ওকে রাখা ওই কাজটা অনেক সময় প্রপারলি করতে পারবে না। সেই জন্য নিয়ম হচ্ছে কি প্রত্যেকটা সার্ভারে একটা স্পেসিফিক সার্ভিস চালানো। যদি আপনি মেল সার্ভার চালান, যেমন বাংলাদেশ ব্যাংকের কর্পোরেট ট্রেনিং আমি 2 বছর আগে একটা করলাম, তো ওইখানে ওরা বললো যে ওরা 32 জিবি র্যামে সার্ভার চালায়, প্রত্যেকটা সার্ভার হচ্ছে 32 জিবি করে র্যাম। তাহলে আপনি শুধু মেল সার্ভার চালাচ্ছেন 32 জিবি র্যামটা, আমি শুধু র্যামের ক্যাপাসিটির কথা বলতেছি, এটার তো প্রসেসর, স্টোরেজ, নেটওয়ার্কিংগুলো তো আসবে। তো এভাবে আমরা যদি দেখি যে প্রত্যেকটা সার্ভিসের জন্য আমাদের কী প্রয়োজন, এক একটা আলাদা আলাদা করে সার্ভার প্রয়োজন। এবার আপনি সার্ভারে এই যে পার্টসগুলো আছে এগুলো কিনে আনার পরে বা বিল্ট ইন একটা সার্ভার পারচেস করলেন, সার্ভার পারচেস করার পরে এই সার্ভারটা তো রাখতে হবে কোথাও না কোথাও, তাই না? তো রাখার জন্য আমার স্পেস প্রয়োজন। এরপরে যদি আমরা দেখি যে আমরা সার্ভারটা রাখলাম, এটাকে পাওয়ার দেওয়া লাগবে। আবার যদি পাওয়ার
আপনার কখনো লস হয়ে যায়, ইলেকট্রিসিটি না থাকে, সেই জন্য পাওয়ারের ব্যাকআপের ব্যবস্থা করা লাগবে। সার্ভার কিন্তু অনেক হিট জেনারেট করবে, তাই না? আপনি যদি দেখেন গেমিং ল্যাপটপগুলো, হ্যাঁ, এগুলো অনেক হিট জেনারেট করে না? তো হিট জেনারেট করলে আমার কিন্তু এই সার্ভারটাকে কুল রাখা লাগবে। তাহলে আমার কি লাগবে? আপনার এখানে এসির ব্যবস্থা করা লাগবে। আবার যদি সার্ভার আমাদের চুরি হয়ে যায়, ফিজিক্যালি কেউ সার্ভার নিয়ে হাঁটা দিল, তাহলে কী অবস্থা হবে? আমাদের আমসালা সব শেষ। তাহলে আমাদের কি করতে হবে? ফিজিক্যাল সিকিউরিটিও ইনশিওর করা লাগবে। তাহলে দেখেন, আমাদের একটা ফিজিক্যাল সার্ভার আমরা রাখলাম, রাখার পরে পাওয়ার দিলাম, তারপর ইলেকট্রিসিটি ব্যাকআপ রাখলাম, তারপর হচ্ছে আপনার নেটওয়ার্কিংয়ের আমাকে অবশ্যই ফল্ট টলারেন্সের গ্যারান্টি দিতে হবে, যাতে করে আমার ইন্টারনেট আমি যার কাছ থেকে নিয়ে আসছি আইএসপি, ওই আইএসপি যদি ডাউন হয়ে যায় কোনো কারণে, আমার সার্ভারের সার্ভিস বন্ধ, আমার তো ব্যবসা টিকবে না, কারণ সমস্ত কিছুই তো এখন অনলাইন দিচ্ছে, তাই না? তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা সার্ভারের জন্য কত কিছু প্রয়োজন। এবার আপনি যদি চিন্তা করেন যে আমি 10টা সার্ভিস চালাবো, 10টা সার্ভিসের জন্য আপনার 10টা সার্ভার লাগবে, 10টা সার্ভার রাখার জন্য স্পেস লাগবে। তো আলাদা আলাদা করে 10টা সার্ভার আপনাকে পারচেস করতে হবে। আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি যে সার্ভারটা পারচেস করে আনতেছেন, এই সার্ভারের যে ক্যাপাসিটি, অনেক সময় কিন্তু পুরো ক্যাপাসিটিটা ইউটিলাইজ হয় না। ধরেন আমি এই যে পানি কিনলাম একটা বোতল, আমি কি করব? এই পানি কিন্তু পুরোটা খাবো, খাওয়ার পরে আমি পানির বোতলটা হয়তো যেখানে ফেলা দরকার বা কোথাও রেখে দিচ্ছি। এবার দেখেন, আপনার যে কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, সার্ভার আছে, এর পুরো যে ক্ষমতাটা, এটা কিন্তু আমরা অনেক সময় ইউটিলাইজ করি না। তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি অনেক টাকা ইনভেস্ট করছি, কিন্তু এর কাছ থেকে ওই পরিমাণের সার্ভিস আমি আদায় করতেছি না, তাহলে তো আমার লস হয়ে যাবে। তো পরবর্তীতে দেখা গেল যে একটা সার্ভারের মধ্যে একটা সার্ভার না রেখে আমরা ভার্চুয়ালি একটা সার্ভারের মধ্যে অনেকগুলো সার্ভার বিল্ড করতে পারি। যেমন ধরেন, আপনি একটা 32 জিবি র্যামের সার্ভার কিনছেন, সার্ভার কেনার পরে আপনি বেশ কিছু সার্ভিস চালাবেন। প্রত্যেকটা সার্ভিস চালানোর জন্য আপনার কি লাগবে? লাগবে হচ্ছে 4 জিবি করে র্যাম। 4 জিবি করে যদি র্যাম প্রয়োজন হয়, তাহলে আপনি 32কে 4 দিয়ে ভাগ করেন, কত হয়? 8। তাহলে আপনি 8টা সার্ভার চালাতে পারতেছেন ভার্চুয়ালি। একটা সার্ভারের মধ্যে আপনি হচ্ছে ভার্চুয়ালি কী করছেন? 8টা সার্ভার চালাচ্ছেন। যেমন দেখেন, আমি এখানে আপনার একটা হাইপারভাইজার ইউজ করতেছি, যে হাইপারভাইজারটার নাম হচ্ছে ভিএমওয়্যার। এই হাইপারভাইজারটার নাম হচ্ছে ভিএমওয়্যার, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এখানে আমি 4টা মেশিন রান করে রাখছি। একটা হচ্ছে কালি লিনাক্স, একটা হচ্ছে মেটাসপ্লয়েটেবল, একটা হচ্ছে উবুন্টু মেশিন, আর একটা হচ্ছে উইন্ডোজ 10। আমার ল্যাপটপের মধ্যে 4টা মেশিন এখন রানিং অবস্থায় আছে। মেশিনগুলো কিন্তু বন্ধ না, এই মেশিনগুলো কিন্তু সবগুলো চালু অবস্থায় আছে। তো যে কথা যে আমরা এই যে ভিএমআর এর মধ্যে অনেকগুলো ভার্চুয়াল মেশিন সেট আপ করলাম, এটা মূলত হচ্ছে একটা হাইপারভাইজার, একটা এমন একটা সফটওয়্যার যে হচ্ছে আপনার একটা অপারেটিং সিস্টেমের কাছ থেকে পারমিশন নেয় যে তোমার যে আনইউজড রিসোর্সগুলো আছে, এই আনইউজড রিসোর্সগুলো আমি ইউজ করতে চাচ্ছি। যেমন আমার এই ল্যাপটপটা হচ্ছে 12 জিবি র্যামের, 12 জিবি র্যামের ল্যাপটপ। তো আমি যেটা করছি, এখানে কী কী রান করে রাখছি দেখেন। আমার একটা ইমেজ অন করা, একটা ফোল্ডার অন করা, একটা ব্রাউজার অন করা, এছাড়া হচ্ছে একটা সফটওয়্যার অন করা, যেটা হচ্ছে ভিএমআর সফটওয়্যার। তো আমি আমার যে প্রসেসর র্যাম, এটার একটু ক্যাপাসিটিটা দেখাচ্ছি কী অবস্থা। দেখেন, এটা হচ্ছে আপনার 12 জিবি র্যামের একটা ল্যাপটপ, অলমোস্ট 10.8 জিবি আর ইউজ হচ্ছে। আর সিপিও দেখেন 5%। এতগুলো মেশিন রানিং থাকা পরেও আমি যেহেতু এই মেশিনগুলোর মধ্যে কোনো কাজ দিয়ে রাখিনি, আমার প্রসেসর কিন্তু মাত্র 5 থেকে 10% পর্যন্ত আপাতত ইউজ হচ্ছে। তাহলে আপনি যদি একটা সার্ভার অনেক টাকা দিয়ে কেনেন, যে সার্ভারের এই রিসোর্সগুলো আপনি ইউজ করতেছেন না, তখন কিন্তু আপনি দেখা যাবে যে আপনি যদি 8টা সার্ভার কেনেন, যেই সার্ভারের মধ্যে আপনার ক্ষমতা আছে কিন্তু আপনি ক্ষমতা কাজে লাগাচ্ছেন না, তাহলে কিন্তু আপনাকে অনেক টাকা ইনভেস্ট করতে হচ্ছে, তাই না? আর যদি আমরা একটা সার্ভার কিনি, যেই সার্ভারের মধ্যে আমরা 8টা সার্ভার রাখলাম, আর আমাকে তাহলে পাওয়ার দিতে হবে কয়বার? একবার, তাই না? আমি যদি ইলেকট্রিসিটি চলে যায়, একটা সার্ভারের পাওয়ারে ব্যাকআপ রাখলে আমার হচ্ছে 8টা সার্ভার যেই পরিমাণে হিট জেনারেট করতো, হ্যাঁ, তার 8 ভাগের 1 ভাগ হিট জেনারেট হচ্ছে। 8টা সার্ভার রাখার জন্য আমার যে স্পেস লাগতো, এখানে আমি কিন্তু একটা সার্ভার রেখেই কাজ করে ফেলতে পারতেছি। এগুলো ছিল ভার্চুয়ালাইজেশনের সুবিধা। তো ভার্চুয়াল সার্ভার আপনি যদি একটা রাখেন, একটা সার্ভার কিনছেন, যে সার্ভারের মধ্যে আপনি 8টা সার্ভার তৈরি করছেন, এবার যদি কোনো কারণে ওই সার্ভারের মধ্যে কোনো প্রবলেম দেখা দেয়, তখন কী হবে? 8টা সার্ভারই কিন্তু ডাউন হয়ে যাবে। আবার একটা সমস্যা হয়ে গেল, তখন আমরা যেটা করি, এখানে হচ্ছে ক্লাস্টারিংয়ের কনসেপ্ট নিয়ে আসি। একাধিক সার্ভার মিলে আমরা লজিক্যালি একটা সার্ভার বানাই। সার্ভার হচ্ছে একাধিক ফিজিক্যাল, কিন্তু লজিক্যালি কয়টা সার্ভার? একটা সার্ভার।
যাতে করে এই যে আমার ভার্চুয়াল সার্ভারগুলো, এই সার্ভারগুলো রিসোর্স গ্রহণ করবে হচ্ছে মূলত একটা প্রাইমারি সার্ভারের কাছ থেকে, যে সার্ভারটা আমার অ্যাক্টিভ থাকবে। যদি কখনো এই সার্ভারটা ডাউন হয়ে যায়, তখন যেই সার্ভারটা আমার সেকেন্ডারি সার্ভার, যে সার্ভারটা ব্যাকআপে ছিল, ওই সার্ভারটা তখন অ্যাক্টিভ বা প্রাইমারি হয়ে যাবে। তাহলে আমি এইখানে যে সার্ভারগুলো চালাচ্ছি, এই সার্ভারগুলো কিন্তু ডাউন টাইম থাকবে না। আমি যদি ক্লাস্টারিংয়ের মধ্যে আরও সার্ভার ইনক্লুড করি, তাহলে কিন্তু আমার সার্ভারের সার্ভিসটা ডাউন হয়ে যাওয়ার যেই সম্ভাবনা, এটা কিন্তু অনেক কমে যাবে। তাহলে আমরা দেখতেছি যে আমি যদি ভার্চুয়ালিও যাই, সেক্ষেত্রেও কিন্তু রিস্ক থাকতেছে বেশ কিছু। এই সমস্ত ক্ষেত্রে আমাদের সলিউশন নিয়ে আসছে কি ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং বলতেছে তোমার কিচ্ছু করা লাগবে না। কি করো, তোমার কি কি লাগবে আমাকে বলো, আমি তোমাকে সব দিচ্ছি। তোমার ইলেকট্রিসিটি নিয়ে চিন্তা করা লাগবে না, কারণ যেহেতু সার্ভারের পাওয়ারের ব্যাকআপ আমি এনশিওর করব। তোমার স্টোরেজ নিয়ে চিন্তা করা লাগবে না যে আমার একটা হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, যা ডাটা আছে সব শেষ। না, ওই হার্ড ডিস্কেরও কি থাকবে, আমার রিডান্ডেন্সি থাকবে, ফল্ট টলারেন্স থাকবে। একটা স্টোরেজ যদি ওদের নষ্ট হয়ে যায়, ওরা ম্যানেজ করবে, আমি এত কিছু জানি না। আবার আমার যে নেটওয়ার্কিং, এই নেটওয়ার্কিং নিয়ে আমার যে আগে প্যারা ছিল, এই ঝামেলা থাকবে না। এছাড়া আমরা যদি দেখি যে আমরা ধরেন, আমি কিছু স্লাইড একটু ওপেন করি। আমরা এরপরে যদি দেখি যে আপনার একটা সার্ভার আপনি পারচেস করবেন, পারচেস করার পরে, পারচেস করার সময় আপনি হয়তো জানেন না যে আপনার এই প্রতিষ্ঠানটা কত বড় হতে পারে। আপনি একটা নতুন কোম্পানি করলেন, যে কোম্পানির মধ্যে আপনি হচ্ছে সার্ভিস রান করবেন। তো ওইখানে আপনি এখন ধারণা করতে পারতেছেন না যে আমার কোম্পানিটা কত বড় হতে পারে। যদি আপনি এমন একটা ইনফ্রাস্ট্রাকচার করলেন যেখানে আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করলেন, দেখা গেল যে আপনার বিজনেসটা টিকলো না, তখন আপনার এই ডিভাইসগুলো সেল করে দিতে হবে। ব্যবসাটা আপনি গুটিয়ে ফেলবেন, ডিভাইসগুলো সেল করে দিবেন, তখন আমরা ধরে নিচ্ছি আপনি 50% টাকা ফেরত পাচ্ছেন। আবার যদি এমন হয় যে আপনার বিজনেসটা অনেক সফল হয়ে যায়, ব্যবসা সফল হয়ে যায়, তখন কিন্তু আপনাকে আবারও নতুন করে টাকা ইনভেস্ট করে আবার আপনার ইনফ্রাস্ট্রাকচার সাজাতে হবে, তাই না? অনেক সময় দেখা যাবে যে আপনি ধরেন ঢাকা শহরে এই আমরা যেখানে আছি, এখানে যদি আমরা একটা ফ্লোর ভাড়া নিয়ে এরকম একটা বিজনেস তৈরি করি, আপনি কিন্তু চাইলেই পাশের ফ্লোর নিতে পারবেন না, কারণ আপনার টাকা আছে কিন্তু জায়গা তো নাই। আপনি চাইলেই কিন্তু জায়গা বাড়াতে পারছেন, তাই না? তো এক্ষেত্রে আমাদের সমাধান হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে কী হবে, আমরা এই যে হাইপারভাইজারের মধ্যে যে ভার্চুয়াল মেশিনগুলো চালাচ্ছি, এই ভার্চুয়াল মেশিনগুলো যদি আপনাকে ফিজিক্যাল সার্ভারের মতো সার্ভিস প্রোভাইড করে, ফিজিক্যাল সার্ভারের মতো সে যদি আপনাকে সার্ভিস প্রোভাইড করতে পারে, তাহলে তো আপনার সমস্যা নাই, কোনো আছে সমস্যা নেই। আমি আরেকটা কথা বলি নেই যে এই হাইপারভাইজার আছে বা ভার্চুয়ালাইজেশন আছে, এটা হচ্ছে দুইটা ক্যাটাগরি। একটা হচ্ছে টাইপ 1 ভার্চুয়ালাইজেশন, আরেকটা হচ্ছে টাইপ 2 ভার্চুয়ালাইজেশন। টাইপ 1 ভার্চুয়ালাইজেশনে যেটা হয় যে আপনার কোনো অপারেটিং সিস্টেম থাকবে না। অপারেটিং সিস্টেম হিসেবেই আপনি হচ্ছে হাইপারভাইজার, যেমন VMware বা হাইপার-ভি বা KVM, এই জাতীয় হাইপারভাইজারগুলো, সফটওয়্যারগুলোকে ইনস্টল করবেন। ওইটাই আপনার কি করবে, অনেকটা অপারেটিং সিস্টেমের মতো কাজ করবে। কী কাজ করতে পারবেন দেখেন, আমি চাইলে এখানে খুব ইজিলি আরেকটা ভার্চুয়াল মেশিন তৈরি করতে পারি। দেখেন আমার এখানে অনেকগুলো ভার্চুয়াল মেশিন তৈরি করা আছে, যেমন CentOS, এটা একটা সার্ভার অপারেটিং সিস্টেম। আমার 5টা CentOS সার্ভার এখানে তৈরি করে রাখা আছে, কিন্তু এগুলো সার্ভারগুলো কিন্তু আমি অফ করে রাখছি, চালাচ্ছি না। আবার মাইক্রোটিকের ক্লাস নেওয়ার জন্য দেখেন আমার একটা আপনার টপোলজি তৈরি করা আছে, এখানে প্রায় 3, 6 ধরে নিচ্ছে প্রায় 12টার মতো মেশিন আছে। হ্যাঁ, এই মেশিনগুলোকে আমি চালাচ্ছি না। তো এই যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা কী করতেছে, আমার এই ভার্চুয়াল মেশিনগুলো তৈরি করা, ম্যানেজ করা, ব্যাকআপ রাখা, হ্যাঁ, এর সাথেও নেটওয়ার্কিং করা, কানেক্ট করা, এই কাজগুলো করে দেওয়ার মতো সক্ষমতা আছে। তো যদি আমি টাইপ 1 হাইপারভাইজার বা ভার্চুয়ালাইজেশন ইউজ করি, তাহলে হচ্ছে সফটওয়্যার হিসেবে, অপারেটিং সিস্টেম হিসেবে আমি এই সফটওয়্যারটাকে ইনস্টল করব। ইনস্টল করলে কী হচ্ছে দেখেন, আমাদের ক্ষেত্রে আমি যেটা করছি সেটা হচ্ছে আপনার এক্ষেত্রে হচ্ছে আপনার VMware সফটওয়্যারটা একটা অপারেটিং সিস্টেমের উপরে সেট আপ। যদি আমার অপারেটিং সিস্টেমটা কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমার সমস্ত VMগুলো ক্ষতিগ্রস্ত হবে। আবার যদি আমি দেখি যে এই যে আমার অপারেটিং সিস্টেম আছে, অপারেটিং সিস্টেম নিজেও কিন্তু একটা রিসোর্স দখল করে আছে। আমি ধরে নিচ্ছি মিনিমাম 2 GB র্যাম সে দখল করে আছে। কিন্তু আপনি যদি এই VMwareটাকে অ্যাজ এ অপারেটিং সিস্টেম সেট আপ দেন, তাহলে কিন্তু আপনার এই যে এক্সট্রা 2 GB র্যাম আরেকজনকে দিতে হচ্ছে, এটা কিন্তু দেওয়া লাগবে না, তাই না? তো এই জন্য আমরা যেটা করি, আমাদের যখন প্রোডাকশন এনভায়রনমেন্টে যায়, তখন কখনোই আমরা টাইপ 2 ভার্চুয়ালাইজেশন ইউজ করি না, যে আমি উইন্ডোজ 10 সেট আপ দিলাম, তার উপরে একটা VMware সেট আপ দিলাম, এটা কখনো হবে না। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম হিসেবে এই হাইপারভাইজারটা ইউজ করা হবে।
তার মধ্যে হচ্ছে ভার্চুয়াল মেশিনগুলো চলবে, যে আপনাকে ফিজিক্যাল সার্ভারের মতো সার্ভিস প্রোভাইড করবে। এই যে আপনি ভার্চুয়াল মেশিনটা নিজে চালাচ্ছেন, এই ভার্চুয়াল মেশিনটাকে চিন্তা করেন যে এই ভার্চুয়াল মেশিনটা আপনার কাছে থাকবে না, এটা থাকবে কার কাছে? গুগলের কাছে। তাহলে আপনি যখন এই যে ভার্চুয়াল মেশিনটাকে, আমি একটা ভার্চুয়াল মেশিন দেখাই, যেমন এটা হচ্ছে কালিনাক্সের একটা ভার্চুয়াল মেশিন। আমি যদি এটা সেটিংসে যাই, সেটিংসে গেলে আমি দেখতে পাবো এটার মেমোরি আমি দিয়ে রাখছি কত? 4 GB, প্রসেসর দিয়ে রাখছি হচ্ছে 4টা, হার্ড ডিস্ক দিয়ে রাখছি হচ্ছে 80 GB, ল্যান্ড কার্ড হচ্ছে একটা ডিভিডি রম আছে, USB সাউন্ড কার্ড এগুলো আছে। তো এখন এই যে আপনার র্যাম নিল, এটা কোন জায়গা থেকে নিছে? আমার ফিজিক্যাল ল্যাপটপ থেকে নিছে, তাই না? আবার স্টোরেজ যে নিল আমার ফিজিক্যাল ল্যাপটপ থেকে নিচ্ছে, প্রসেসিং পাওয়ারটা ফিজিক্যাল ল্যাপটপ থেকে নিচ্ছে। এই পাওয়ারটাই যদি আমাকে গুগল প্রোভাইড করে, তাহলে আমরা এটাকে কি বলছি? ক্লাউড কম্পিউটিং। যদি আমি অ্যামাজনের কাছ থেকে নিই তাহলে বলছি ক্লাউড কম্পিউটিং, যদি মাইক্রোসফটের কাছ থেকে নেই তাহলে কি বলছি? ক্লাউড কম্পিউটিং। তাহলে ক্লাউড কম্পিউটিং আসলে কিছুই না, এই যে আপনার ভার্চুয়াল মেশিনটা আছে, এই ভার্চুয়াল মেশিনটা আপনার ফিজিক্যাল সার্ভারের মধ্যে রান না করে আপনি কোথায় রান করতেছেন? গুগলের সার্ভারে। কোথায় রান করতেছেন? অ্যামাজনের সার্ভারে। কোথায় রান করতেছেন? মাইক্রোসফটের সার্ভারে। বুঝতে পারছেন স্যার? এটি হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের মূল কথা। এরপরে আমি এখানে অনেক স্লাইড বানিয়ে নিয়ে আসছি, আপনাকে এটা ওটা অনেক কিছু বোঝাবো, কিন্তু এতক্ষণ যেটা কথা বললাম এটা যদি আপনি বুঝে থাকেন তাহলে হচ্ছে আপনার ক্লাউড কম্পিউটিংয়ের মেইন যে কনসেপ্ট, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এই যে ক্লাউড কম্পিউটিং আছে, এই ক্লাউড কম্পিউটিং যাত্রা শুরু করে হচ্ছে আপনার 2006 সালের দিকে। কে নিয়ে আসে? নিয়ে আসে হচ্ছে অ্যামাজন। যেহেতু ওরা আগে আসছে এবং ভালো সার্ভিস, বেটার সার্ভিস প্রোভাইড করতেছে, সেই জন্য ওরা মার্কেটে এখনও লিডিং অবস্থায় আছে। 2010 সালের দিকে মাইক্রোসফট চিন্তা করলো যদি আমরা এই ক্লাউডে না যাই তাহলে একটা সময় কিন্তু আমরা পিছিয়ে পড়ব। যেমন সিটিসেল কোম্পানি, ওদের যে টেকনোলজি আছে ওই টেকনোলজি যেহেতু ইমপ্রুভ করে নাই, চেঞ্জ করে নাই, সিটিসেল কোম্পানি কি এখন আছে? নাই। তাহলে আপনাকে যেটা চিন্তা করতে হবে যে আমি বর্তমানে বিজনেস করলেই হবে না, আমার ভবিষ্যৎটাও চিন্তা করতে হবে, যাতে আমি 10 বছর পরে এমন জায়গায় যেয়ে না পড়ি যেখানে আমার সার্ভিস কেউ গ্রহণ করতেছে না। অবশ্যই আমাকে প্রতিনিয়ত কী করতে হবে? আপনার পরবর্তী ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে যে ভবিষ্যতে কী হচ্ছে, কী করলে আমি সিকিউর থাকবো, তাই না? আপনিও কিন্তু এখন এখানে যে ট্রেনিং করার জন্য আসছেন, ধরে নিচ্ছি আপনার প্রত্যেকেই জব করেন, বা যারা অনলাইনে আছে ধরে নিচ্ছি প্রত্যেকেই জব করে, তারপরেও আপনারা এই সেমিনারে বা এই ক্লাসে অংশগ্রহণ করছেন। কারণ কি? নিজেকে ডেভেলপ করতে চাচ্ছেন। কারণ নিজেকে যদি ডেভেলপ না করেন একটা পর্যায়ে যে কিন্তু আপনি মার্কেটের সাথে, ইন্ডাস্ট্রির সাথে খাপ খাওয়াতে পারবেন না। প্রতিনিয়ত আপনাকে এটার সাথে হচ্ছে আপনার সিনক্রোনাইজ করে করে আগাতে হবে। হ্যাঁ, ডায়নামিক হতে হবে, স্ট্যাটিক হলে হবে না যে আমি শুধু একটা জিনিস পারি। একটা জিনিস পারলে হবে না, আপনাকে সব জিনিস সম্পর্কে জানতে হবে। অন্তত মিনিমাম লেভেলে একটা নলেজ আপনার থাকতে হবে। যদি আপনি একদম জিরো নলেজ হন একটা সেক্টর সম্পর্কে, তাহলে কিন্তু মার্কেটে আপনার যে ডিমান্ডটা আছে, ডিমান্ডটা এতটা থাকবে না। কারণ আমি যদি আপনার একটা জিনিস আপনাকে বোঝাই যে এই জিনিস সম্পর্কে আপনার ধারণা নেই, আপনার যদি ওই জিনিস সম্পর্কে কোনো ধারণা না থাকে, আমি যা বলবো তাই কিন্তু আপনার বিশ্বাস করতে হবে। আপনি একটা ডিপার্টমেন্টে হেড হয়ে গেছেন, এখন আপনার এমন কিছু কাজ করতে হয়, কিছু টেকনোলজি নিয়ে কাজ করতে হয় যে এই সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, তাহলে ওই আপনার আন্ডারে যে এমপ্লয়ি আছে সে আপনাকে যা বোঝাবে আপনার কিন্তু তাই বুঝতে হবে। সেই জন্য আপনার প্রত্যেকটা জিনিস সম্পর্কে একটা লেভেলে নলেজ থাকতে হবে। তো আমরা যেখানে ছিলাম যে মাইক্রোসফট চিন্তা করলো যদি আমরা ক্লাউড কম্পিউটিংয়ে না যাই তাহলে কিন্তু আমরা একটা সময় মার্কেটে টিকে থাকতে পারবো না। সেই জন্য ওরা চিন্তা করলো যে আমাদের যে ফিজিক্যাল সার্ভারের যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টটাকে আমরা রাখবো না। কনসেপ্ট না রেখে আমরা যেটা করবো, আমরা অপারেটিং সিস্টেম রিলিজ করে করে যাবো, ঠিক আছে? যেমন 2016-এর পরে মাইক্রোসফট আর কোনো সার্টিফিকেশন, অফলাইন সার্ভারে কোনো সার্টিফিকেশন রিলিজ করে নাই। অপারেটিং সিস্টেম কিন্তু ঠিকই রিলিজ করে গেছে 2019। 2022 অপারেটিং সিস্টেমের বেটা ভার্সন কিন্তু মার্কেটে আছে। উইন্ডোজ 11 যেমন মার্কেটে চলে আসছে, একইভাবে আমাদের সার্ভার 19-এর পরে 2022-এর বেটা ভার্সনও আসছে। ওইটাও ডেভেলপিং প্রসেসে আছে, ওইটাও বছরখানেকের মধ্যে ইন্ট্রোডিউস হয়ে যাবে। তাহলে ওরা কিন্তু ওদের সার্ভারকে আপনার কি করতেছে, রিলিজ করে করে যাচ্ছে, অপারেটিং সিস্টেম রিলিজ করে করে যাচ্ছে, কিন্তু সার্টিফিকেটটা তুলে নিছে। সার্টিফিকেট তুলে নিলে যেটা হবে যে একটা সময় আপনি চিন্তা করবেন যে আমার একটা ট্রেনিং করা লাগবে, মার্কেটে কোন ট্রেনিংটা আছে, কোন সার্টিফিকেটটা আছে। তাহলে দেখবো আমি মাইক্রোসফটের MCS যে সার্টিফিকেট আগে ছিল ওই সার্টিফিকেট এখন আর মার্কেটে নাই। কি আছে? অ্যাজিউর আছে। তাহলে আমি কোনটা শিখবো? অ্যাজিউর শিখবো। অ্যাজিউর শেখার পরে আমার যদি কোথাও জব হয় সে কিন্তু আমাকে অ্যাজিউর সার্টিফাইড হিসেবে জবের মধ্যে নিল। নেওয়ার পরে যেহেতু আমি ওই সেক্টরের লোক হয়ে গেলাম,
তাহলে যদি আপনার কোনো ডিভাইস কেনা, সার্ভার ডিপ্লয় করা আপনার সময় আসে, আমার কাছ থেকে যদি সাজেশন নেয়, আমি পারি কোনটা, অ্যাজুর পারি, তার আমি কিন্তু সাজেশন দিব যে স্যার লোকালি সার্ভার ডিপ্লয় করলে এই সমস্যা আছে, আপনি আপনার সার্ভারটা ডিপ্লয় করেন কোথায়, ক্লাউডে। তাহলে কিন্তু তারা আমার কথা যদি শোনে, তারা কিন্তু ফিজিক্যালি সার্ভার পারচেস না করে কোথায় চলে যাবে, ক্লাউডে চলে যাবে। এই চিন্তাধারার কারণে মাইক্রোসফট যেটা চিন্তা করলো যে আমরা এই অফলাইন সার্ভার, যেটাকে আমরা অন প্রিমিস সার্ভার বলতেছি, ফিজিক্যাল সার্ভারকে অন প্রিমিসেস বা অন প্রিমিস সার্ভার বলা হয়। তো এই অন প্রিমিসের মধ্যে আমরা হচ্ছে সার্ভারের সার্ভিসটা রাখবো না, ক্লাউডে নিয়ে যাবো। আর আমরা যদি দেখি যে বর্তমানে আপনার ধরেন সিসকো, মাইক্রোসফট, রেড হ্যাট, মাইক্রোটিক, এগুলো অনেক ডিমান্ড আছে, কিন্তু ভবিষ্যতের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে ভবিষ্যৎ কি, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এগুলো হচ্ছে ফিউচার। তো আপনি যদি অটোমেশন না শেখেন, ক্লাউড কম্পিউটিং না শেখেন, সাইবার সিকিউরিটি না শেখেন, হ্যাঁ, যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা আরেকটু অনেক কঠিন সাবজেক্ট, ওটার কথা আমরা পরে যাচ্ছি। এই যে তিনটার কথা বললাম, এক হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি এবং হচ্ছে আপনার আমাদের অটোমেশন। অটোমেশনের ক্ষেত্রে কি হয়, ধরেন আমার 100 সার্ভার আছে। আগে যেটা করতে হতো যে আমরা যারা অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম বা অ্যাডমিনিস্ট্রেটর আছি, তাদেরকে 100 সার্ভারই আপনার একটার পরে একটা কনফিগারেশন করতে হতো। এখন আমরা যেটা করি, একটা সার্ভিসের মাধ্যমে, যেমন রেড হ্যাট যে লিনাক্সের রেড হ্যাট যে সার্ভার আছে, ওই সার্ভারের ক্ষেত্রে আমরা পাপেট, শেফ, এনসিবল এরকম বিভিন্ন অটোমেশনের সার্ভিস ইউজ করতে পারি, যার মধ্যে আপনার এনসিবল সার্ভিসটা তুলনামূলকভাবে অনেক পাওয়ারফুল এবং ইজি। তো ওই এনসিবলের ক্ষেত্রে যেটা হবে, আপনি একটা সেন্ট্রাল জায়গায় বসে একটা স্ক্রিপ্টের মতো রান করবেন, একটা ফাইলের মধ্যে আপনার বেশ কিছু কোড, কমান্ডের কোড লিখে ওইটাকে রান করে দিবেন। রান করলে ওইটা 100, 1000, 1 লক্ষ সার্ভারে একসাথে এক্সিকিউট হবে। তাহলে আপনার কাজটা করতে হলো কয়বার, মাত্র একবার, আর হাজার হাজার সার্ভারে ওটা এক্সিকিউট করা সম্ভব। এতে করে যেটা হবে, মার্কেটে আপনার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের সংখ্যা যে চাহিদা, এটা কিন্তু অনেক কমে আসবে। আগে যেখানে সবাই হচ্ছে এই 100 সার্ভার রাখার জন্য, কনফিগার করার জন্য 10 জন এমপ্লয়ি রাখতো, এখন কিন্তু এটা 2-এ নেমে আসবে। তাহলে আমরা চিন্তা করতে পারি, হায় তাহলে আমার কি হবে? আপনার সেইটাই হবে যে নিজেকে ডেভেলপ করবে না। যদি আপনি নিজেকে ডেভেলপ করেন, তাহলে এই হাই কোম্পানিতে আপনি পড়বেন না। আর যদি নিজেকে আপনি ডেভেলপ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার এটা নিয়ে কখনো চিন্তাই করা লাগবে না। যেমন এখন আপনি বাসায় বসে হোম অফিস করতে পারেন, তাই না? রিমোট জব করতে পারেন, আপনি দেশে বসে ডলার ইনকাম করতে পারতেছেন না? যদি আপনার ওই রকম যোগ্যতা থাকে, তাহলে আপনার জন্য কিন্তু সারা দুনিয়াটা ওপেন হয়ে গেল। এখন কিন্তু আপনি শুধু বাংলাদেশে আপনাকে জব করতে হবে, বাংলাদেশের অফিসে যাবেন আপনি এই জ্যাম ঠেলে এটা কিন্তু দরকার নাই। আপনি ঘরে বসে ডলারে ইনকাম করতে পারেন। যদি আপনার $2000 আসে, আপনি টাকা কনভার্ট করে দেখেন, যে আপনাকে $2000 দিচ্ছে তার কাছে হয়তো এটা তেমন কিছু না, কিন্তু আপনার জন্য কিন্তু এটা অনেক বড় একটা স্যালারি হয়ে যাবে। যেমন আপনার পরিচিত লোকের কথাই বলি, আমি আইডিবি প্রজেক্টে হচ্ছে ক্লাস নেই। তো আইডিবি প্রজেক্টে আমি হচ্ছে নেটওয়ার্কিংয়ে ক্লাস নেই। তো ওইখানে আপনার ওয়েব ডেভেলপমেন্টের একটা সেক্টর আছে। তো ওইখানে আমি কিছুদিন আগে যেটা শুনলাম, আমার এক স্টুডেন্টের কাছে, যে আইডিবির এক স্টুডেন্ট, ও হচ্ছে আপনার এই কোর্স চলাকালীন সময় ও হচ্ছে আপনার জব নিয়ে ফেলছে। কীভাবে নিয়ে ফেলছে? ও 2012 সাল থেকে জব করে। 2012 সাল থেকে জব করার পরে ও কী করছে, আপনার এই আইডিবি ট্রেনিংয়ে আসার পরে এখানে আপনার কোভিডের সময় ওদের ট্রেনিং বন্ধ ছিল বেশ কয়েকদিন। ওরা কিন্তু বসেছিল না, ওরা কিন্তু কন্টিনিউয়াস কাজ করে গেছে। কাজ করতে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছে। এরপর ওর এক জায়গা থেকে আপনার ইন্টারভিউ হয়েছে। ইন্টারভিউর মধ্যে ও স্যালারি চাইছে হচ্ছে আপনার $4000। তাহলে $4000 বাংলাদেশি টাকায় কনভার্ট করে দেখেন, 3 লাখ টাকা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আপনার কিন্তু যদি ওই কোয়ালিফিকেশন থাকে, তাহলে কিন্তু আপনার চিন্তা করতে হবে না যে আমি কি করব, আমার কি হবে, এটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। চিন্তা করবে কারা? যারা হচ্ছে একটু অলস। আর এই আইটিটাকে অলসতার কোনো গ্রহণযোগ্যতা নাই। কন্টিনিউয়াসলি আপনাকে স্টাডি করতে হবে, কন্টিনিউয়াসলি আপনাকে পড়াশোনা করে যেতে হবে। আজকে এটা শিখছেন, কালকে এটা শিখতে হবে। তো শিখলে যেটা হবে যে আপনার কাছে মনে হতে পারে, তাহলে কি আমার এই শেখা কখনো শেষ হবে না? অবশ্যই আপনার শেখা শেষ না হলেও আপনি এটার বিনিময়ে অনেক বড় সুবিধা পাবেন। যেমন আপনি যদি একটা টেকনোলজি শেখেন, আপনি যদি অন্য কোথাও সুইচ করেন যেখানে এই টেকনোলজি নিয়ে কাজ হচ্ছে, তাহলে কিন্তু আপনার স্যালারি হয়তো অনেক বেশি বেড়ে যাবে 1 লাখে, যেটা হয়তো আপনি অন্য কোনো সেক্টরে যদি হন, আইটি ট্র্যাক ছাড়া এটা কিন্তু হয়তো পসিবল না। তো ক্লাউড কম্পিউটিংয়ের আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি। তো এখানে আপনার যে স্লাইডগুলো, এটার যে মূল
কথাগুলো সেটা আমার কথায় চলে আসছে। তো এখানে এই স্লাইডটা থেকে আমি আরও কিছু কথা বলি। তো আমাদের বাংলাদেশে চিন্তা করেন বেশ কিছু সার্ভার আছে যে সার্ভারগুলোর মধ্যে সারা বছর কোনো লোড পড়ে না, তুলনামূলকভাবে প্রেশারটা কম থাকে। যেমন ধরেন গভর্নমেন্ট পরীক্ষার রেজাল্টের যে সার্ভারগুলো আছে সেখানে সারা বছর কি হিট পড়ে? বছর 1 দিন 2 দিন ওই সার্ভার ঢুকাই যায় না, তাই না? আবার ধরেন ট্রেনের টিকিট কাটতেছেন, আপনি দেখবেন যে ওই ঈদের সময় বিভিন্ন ছুটির সময় আপনি ওই সার্ভারে ঢুকতে পারতেছেন না। তো আপনার যদি এমন কোনো সার্ভিস থাকে যে সার্ভিসটা একটা নির্দিষ্ট সময়ে এটার চাহিদাটা অনেক বেড়ে যায়, তো তখন আপনার কি হবে? তখন দেখা যাবে আপনি হয়তো নির্দিষ্ট কিছু লোককে সার্ভিস প্রোভাইড করতে পারতেছেন, অথবা পুরো সার্ভার বসে গেছে, সার্ভার আর রেসপন্স করতে পারতেছে না, এত পরিমাণে হিট ওর কাছে আসছে যে ও রেসপন্স করে কুলাতে পারতেছে না, সার্ভারই ডাউন হয়ে গেছে। এই ক্ষেত্রে যদি আমার সার্ভারটা এই অফলাইন না থেকে অনলাইনের সার্ভার হয়, মানে ক্লাউডের সার্ভার হয়, তাহলে কিন্তু আমি ওই যে সার্ভারটা আছে, দেখেন এই যে আমার ভার্চুয়াল মেশিনটা আছে, আপনার সাইবার সিকিউরিটি নিয়ে কিছু আলোচনা করব। যারা হ্যাকার আছে তাদের একটা অ্যাটাক আছে, যেই অ্যাটাকটাকে বলা হচ্ছে ডজ অ্যাটাক, ডিনায়াল অফ সার্ভিস। সেখানে কি হয়? সেখানে আপনারা আপনার তো সিসকো করতেছেন, ডাটা সেন্টারে কোর্সে আছেন আপনারা তো সিসকোর মধ্যে আছেন। তো এখানে আপনারা পিং সার্ভিস নিয়ে তো কাজ করছেন। পিং সার্ভিস নিয়ে আমরা কী করি? কানেক্টিভিটি টেস্ট করি। তো কানেক্টিভিটি টেস্ট করলে ইথারনেট কেবল কানেক্ট করে দেন যদি ওয়াইফাই প্রবলেম থাকে। আচ্ছা, তো ওনারা প্রবলেমটাকে সলভ করুক, আমরা একটু ডিসকাস করতে থাকি। তো আমরা যদি একটা ট্রাফিক পাঠাই, পিং সার্ভিসটা পাঠাই, এই ট্রাফিকের যে সাইটটা যায় সেটা সাধারণত হচ্ছে 32 বাইটের হয়। তো এটা দিয়ে আমরা কী করি? কানেক্টিভিটি টেস্ট করি। তো কানেক্টিভিটি টেস্ট করলে যেটা হবে যে আপনি যাকে পিং করে রিপ্লাই পাচ্ছেন ওই সার্ভারটা এখন আপ অবস্থায় আছে, এবং আমরা সাধারণত যেটা করি ইন্টারনেট কানেক্টিভিটি আছে কিনা এটা চেক করার জন্য কাকে পিং করি? গুগলকে পিং করি। যেমন এটা হচ্ছে গুগলের একটা আপনার ডিএনএস সার্ভিসের আইপি, তাই না? তো আমরা ডিএনএসের এই আইপিটাকে পিং করে যদি রিপ্লাই পাই তাহলে আমরা বুঝে নিই যে আমাদের ইন্টারনেট আছে। সরি ভাই, আমাদের ইন্টারনেট মনে হয় একটু ছুটে গেছে, মানে আমার ল্যাপটপে ইন্টারনেট লাগবে আর কি। ইথারনেট কেবল নাই আমাদের। কানেক্ট, আচ্ছা দাঁড়ান, এখানেই আছে, চলে আসছে। ওকে, দেখেন আমরা পিং করতেছি। পিং করলে আমাদের যে পিংয়ের ট্রাফিকটা এটা কত বাইটস? 32 বাইটস। এবারে যদি আমরা আপনার এই পিংয়ের সাইজটাকে বাড়িয়ে দিই, যেমন দেখেন -L ইউজ করে আমরা কি করতে পারি? এই যে পিংয়ের সাইজটা আছে এই সাইজটাকে বাড়াই দিতে পারি। তো মূল কথাটা শোনেন যে আপনি একজনকে ডাক দিচ্ছেন, সে আপনাকে রিপ্লাই দিচ্ছে। আপনি এমনভাবে ডাক দিলেই হবে যে তার পর্যন্ত আপনার ডাকটা পৌঁছে। আপনি যদি চিৎকার করে গলা ফাটিয়ে মাইক এনে তাকে ডাক দেন, এখন প্রয়োজন আছে? প্রয়োজন নেই। একইভাবে আমরা যখন কানেক্টিভিটি টেস্ট করছি তখন আমার 32 বাইটই গুড এনাফ। তো আমি যদি এখানে এই পিংয়ের সাইজটাকে 32 বাইটসের পরিবর্তে বাড়াই দিই, দেখেন গুগলে আমাকে কী করবে না? রিপ্লাই দিবে না। আমি গুগলকে পিং দিলাম, গুগল আমাকে রিপ্লাই দিচ্ছে। এবার আমি পিংয়ের সাইজটা যেটা আছে এটা বাড়িয়ে দিব, পিং -L, তারপর আমি সাইজ ধরেন এখানে করে দিলাম হচ্ছে 4096, তারপর হচ্ছে 8.8.8.8। দেখেন 32 বাইটের পরিবর্তে আমি হচ্ছে আপনার 4 কেবির এক একটা প্যাকেট সেন্ড করতেছি। যে গুগল একটু আগে আমাকে রিপ্লাই দিল ওই গুগল কিন্তু আমাকে এখন রিপ্লাই দিচ্ছে না। দেখতে পাচ্ছেন আপনারা টাইম আউট আসতেছে। এটা কারণটা কি? কারণটা হচ্ছে গুগল বলছে তুমি তো কানেক্টিভিটি টেস্ট করবে, এত বড় ডাটা তোমার পাঠানোর দরকার নাই। ধরেন আপনি কোনো ফলের দোকানে যে একটা বড়ই আঙুর বা অন্য কোনো কিছু ছোটো কিছু টেস্ট করে দেখবেন যেটা ঠিক আছে কিনা। এখন আপনি যদি ওইখানে পুরো জিনিসটাই খেয়ে ফেলেন তো তার টেস্টিং পর্যায়ে রইল না, তাই না? তো একইভাবে গুগল আমাকে কী করবে না? এটার রিপ্লাইটা দিবে না। তো এই পিংয়েরও কিন্তু একটা ডজ অ্যাটাক আছে, যেটাকে আমরা বলি পিং অফ ডেথ। এমন পিংয়ের ট্রাফিক আপনি সেন্ড করবেন, এত বড় বড় পিংয়ের প্যাকেট আপনি সেন্ড করবেন, যেই প্যাকেটের রিপ্লাই দিতে দিতে ওর যে ব্যান্ডউইথের ক্ষমতা আছে ওই ক্ষমতা শেষ হয়ে যাবে। ও অন্য কাউকে আর কোনো নেটওয়ার্কের সার্ভিস প্রোভাইড করতে পারবে না। ম্যাক্সিমাম সার্ভারাই কিন্তু এখন এই পিংয়ের রিপ্লাই দেওয়াটা বন্ধ করে দিচ্ছে, যে আমরা কী করবো না, পিংয়ের রিপ্লাইটা দিব না। তো তাহলে আমরা ডজ অ্যাটাকের একটা এক্সাম্পল জানলাম, যে আপনি একটা স্পেসিফিক পোর্টকে সার্ভিসকে টার্গেট করে এত হিউজ পরিমাণে
ট্রাফিক সেন্ড করবেন যাতে করে ওই সার্ভিসটার অ্যাগেনস্টে ও রিপ্লাই না দিতে পারে। রিপ্লাই না দিতে পারলে কী হবে, ও হচ্ছে ডাউন হয়ে যাবে। ধরেন আপনি এখানে বসে আছেন, এখন যদি 100 জন লোক এসে আপনাকে ডাকাডাকি শুরু করে, আপনি কারো কথা রিপ্লাই দিতে পারবেন? একটু পরে আপনার মাথা কাজ করা বন্ধ করে দেবে, তাই না, চিৎকার চাচামেচিতে। এরকম জিনিস সার্ভারের ক্ষেত্রে হয়। তবে বর্তমানে যে সার্ভারগুলো আছে, এই সার্ভারগুলো মানে আর ওই পাওয়ারে নাই যে আপনি একটা কম্পিউটার থেকে, একটা হিউজ একটা সার্ভার থেকে এত পরিমাণে ট্রাফিক পাঠালেন যে ওই সার্ভারটা ডাউন হয়ে গেল। এখন আর ওই যুগ নাই। একটা সার্ভারকে অন্য একটা সার্ভার দিয়ে ট্রাফিক পাঠায় ডাউন করা যায় না। তো যুগের পরিবর্তনের সাথে সাথে ডজ অ্যাটাক হয়ে গেল হচ্ছে DDoS অ্যাটাক, ডিস্ট্রিবিউটেড ডিনাল অফ সার্ভিস। ধরেন ডজ অ্যাটাকের আমি খুব কমন একটা এক্সাম্পল দিই। যেমন আপনি যদি অনেক সময় টেলিভিশনে বা ইউটিউবে দেখবেন অনেক সময় অনেক মহিলারা বা পুরুষরা একটা দোকানে যাচ্ছে, দোকানে যাওয়ার পর দোকানটাকে বিজি করে দিচ্ছে, ভাই ওইটা নামান, ওইটা নামান, ওইটা নামান, এটা বলে বোরকার মধ্যে একটা জিনিস ঢুকিয়ে দিল, তাই না? তাহলে কী করলো, দোকানদারকে বিজি করে দিয়ে সে একটা জিনিস নিয়ে নিল। এটা হচ্ছে ডজ অ্যাটাকের এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল। তাহলে এখন সিসি ক্যামেরার যুগ, দোকানের মধ্যে একাধিক এমপ্লয়ি আছে, তাহলে একজন কি আর এই কাজটা করতে পারে? পারে না। তাহলে দেখবেন এখন কিন্তু 3-4 জন যায়। দেখছেন আপনারা কখনো এরকম 3-4 জন মিলে, একজন এটা বলছে, একজন এটা বলছে, আরেকজন হচ্ছে পিছন দিয়ে মাল সাভার করে দিচ্ছে? এটা হচ্ছে DDoS অ্যাটাকের প্র্যাকটিক্যাল এক্সাম্পল বললাম। হ্যাকিংয়ের যে কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টগুলো কিন্তু রিয়েল লাইফের যে চুরি ডাকাতি এখান থেকে নেওয়া হয়েছে। যেমন একটা চোর কী করে, যে আপনার একটা বাসায় যদি চুরি করে, চুরি করার পরে সে যদি ওইখান থেকে আরও কিছু জিনিস আনতে চায়, তাহলে সে এটা এনশিওর করে আসে যে আমি বাসায় আবার ঢুকতে পারবো। আবার এইটাও এনশিওর করে আমার পরিবর্তে অন্য কোনো চোর যাতে না ঢুকতে পারে। নিজেই আবার কী করে, একটা সিকিউরিটি প্রোভাইড করে। হ্যাকারও সেম কাজটা করে। একটা সার্ভারের অ্যাক্সেস নেওয়ার পরে ও এটা এনশিওর করে যে অন্য কোনো হ্যাকার আর ঢুকতে পারবে না। আবার আমি যাতে ঢুকতে পারি এটার ব্যবস্থা সে করে আসে। করে আসার পরে যখন স্যার হ্যাকিং ট্যাকিং প্রসেস যা যা করার শেষ, এরপরে সে হচ্ছে তার যে ট্র্যাক আছে, যার রেকর্ড আছে, ওগুলো ক্লিয়ার করে মুছে 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 চলে যায়। একটা চোরও কিন্তু তাই করে। যখন সে চুরি করে চলে যাচ্ছে, তার যে চিহ্নগুলো আছে, ধরেন সিগারেট খেয়ে ফেলছিল বা অন্য কোনো কিছু করছিল, ওই সব মানে মুভ করার চেষ্টা করে না। তো যেই গল্প থেকে আমরা এখানে গেলাম যে বর্তমানে হচ্ছে ডজ অ্যাটাক দিয়ে কোনো সার্ভারকে ডাউন করা সম্ভব না, কিন্তু DDoS অ্যাটাকের মাধ্যমে ডাউন করে দেওয়া সম্ভব। তাহলে এখন কিন্তু একজন হ্যাকার মানে খুব কম কাজ করে, তারা একটা সংঘবদ্ধ চক্র গ্রুপ আকারে কাজ করে, একটা টিম আকারে কাজ করে। যেমন বাংলাদেশে ধরেন সাইবার 71 নাম শুনছেন আপনারা? সাইবার 71-এ ওরা যখন বিভিন্ন ইস্যু তৈরি হয়, তখন দেখা যায় যে এই দেশের ওই দেশের সার্ভারকে ডাউন করার জন্য উঠে পড়ে লাগে, তাই না? তো এখন এই DDoS অ্যাটাকটা আসলে হয় কিভাবে? আমাদের মানে জ্ঞানে অজানায় অজ্ঞানে হ্যাকাররা আমাদের ল্যাপটপের, ডেস্কটপের, কম্পিউটারের, মোবাইল ফোনের অ্যাক্সেস নিয়ে রাখছে। কিভাবে? আমরা ক্র্যাক সফটওয়্যার ইউজ করি না? ক্র্যাক সফটওয়্যার আপনি ইউজ না করেন, বন্ধু বান্ধব অন্য লোকজন তো ইউজ করে। তাহলে এই ক্র্যাক সফটওয়্যারটা কিন্তু আমাদের এই সিকিউরিটির মধ্যে একটা বড় দুর্বলতা। হ্যাঁ, এবং আমাদের ধরেন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন লিঙ্ক আমাদের কাছে আসতেছে, মেইলের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে। তো এরকম বিভিন্ন লিঙ্কে দেখা যাচ্ছে আমরা ক্লিক করে বসে আছি, জানি না। তো বিভিন্নভাবে হচ্ছে আমাদের, আর পেগাসাসের কথা তো আপনারা মাত্র শুনলেনই, যে কিচ্ছু করা লাগবে না, এমনি আপনাকে যদি টার্গেট করে ওরা, এমনিতে আপনার ডিভাইসের ওরা অ্যাক্সেস নিয়ে নেবে। আপনাকে জাস্ট একটা SMS পাঠালো, এবার আপনি তো আর SMS রাশিয়া না, আপনার ইসরায়েল, আপনার কোনো লিঙ্কেও ক্লিক করা লাগবে না, আপনাকে একটা মিস কল দিল, আপনাকে একটা SMS পাঠালো, তাহলে আপনি তো SMS এর এগেনস্টে কোনো কাজ করতে পারবেন না, তাই না? আপনার একটা আননোন নাম্বার থেকে SMS আসছে, আপনি SMS ওপেনও করা নাই, কিন্তু আপনার এই ডিভাইসের মধ্যে, অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে কী হয়ে গেছে, পেগাসাস ইনস্টল হয়ে গেছে, এবং ও যা যা কাজ করা সব করতে থাকবে। আপনি যেখানে আছেন, আমি যেমন ধরেন এই ফোন বন্ধ করে রাখছি, ও কী করবে, এখানে হচ্ছে আপনার অডিও, যে কথাবার্তা বলতেছি সব রেকর্ড করে রাখতেছে। রেকর্ড করে রেখে তারপরে যেটা করবে, যখন ওর এই ট্রাফিকগুলো সেন্ড করার সময় আসবে, ও এমনভাবে সেন্ড করবে যাতে আমি বুঝতে না পারি। যদি আমি মোবাইল ডাটা ইউজ করি তখন ও সেন্ড করবে না। কখন সেন্ড করবে, যখন আমি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হবো, তখন কি আমি দেখি যে আমার কত জিবি খরচ হয়েছে? কখনো দেখি না। হয়তো আপনি মোবাইল ডাটার ক্ষেত্রে খেয়াল রাখছেন, কী ব্যাপার, আমি তো কোনো অনলাইন ভিডিও দেখি নাই, কোনো কিছু ডাউনলোড করি নাই, তাহলে আমার 1 GB 2 GB ডাটা কই গেল? নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু হয়েছে। আপনি যদি ওয়াইফাই ইউজ করেন তাহলে কিন্তু কখনোই আপনি এটা করবেন না। তাহলে এরকম বিভিন্ন মাধ্যমে আমাদের ডিভাইসগুলোর অ্যাক্সেস হ্যাকারের কাছে আছে। এবার ধরেন আমাদের ডিভাইসের অ্যাক্সেস যদি হ্যাকারের কাছে চলে যায়, তাহলে আমাদের ডিভাইসটাকে ওরা বলবো হচ্ছে বটনেট। হ্যাঁ, রোবট এবং নেটওয়ার্ক দুইটার
সমন্বয়ে যে শব্দটা আসছে সেটা হচ্ছে কি বটনেট। তো আমাদের এই কম্পিউটারটাকে ওরা হচ্ছে বটনেট করে রাখছে, যেটা হবে যখন ওদের কোথাও এরকম একটা অ্যাটাক করার সময় আসবে, এবং আমাদের ডিভাইসটা এখন সবসময় অনলাইনেই থাকে। যেমন আমার কিছুক্ষণ আগে আমি অনলাইনে ছিলাম না, আমি বিরক্ত হয়ে গেছি যে আমার ইন্টারনেট লাগবে এই পিং সার্ভিসটা দেখানোর জন্য আপনাকে। তো তখন কি করবে, আমার এই কম্পিউটারের ক্ষমতাকে কাজে লাগিয়ে একটা স্পেসিফিক সার্ভারে হচ্ছে ট্রাফিক পাঠাবে। এরকম 1000, 10,000, 1,00,000 জায়গা থেকে যদি একটা সার্ভারের মধ্যে একটা স্পেসিফিক পোর্টে হিট যায়, তখন ওই সার্ভারটা ডাউন হয়ে যেতে বাধ্য। আপনি চিন্তা করেন যে আপনার একটা সার্ভার আছে, যে সার্ভারটা এরকম একটা অ্যাটাকের মুখে পড়ছে। ধরেন আপনার ইভ্যালি তো আমাদের সর্বনাশ করে দিয়ে গেল, এখন ধরেন ইভ্যালির সাইক্লোন অফার আসছে। আবার ধরেন ওদের যারা প্রতিযোগী আছে ওরা কি করলো, যে এই যে শুক্রবার আসলেই আমরা ইভ্যালির ওয়েবসাইটে এমন পরিমাণে ট্রাফিক পাঠাবো যাতে করে কেউই ওদের সার্ভারে না ঢুকতে পারে। আমরা কি করব, একটা নির্দিষ্ট সময়ের জন্য ওদের সার্ভিসটাকে বন্ধ করে দিয়ে রাখবো। তো বন্ধ করে রাখলে ক্লায়েন্টরা আসবে, আসা দেখবে না ওদের সার্ভারে তো ঢোকা যাচ্ছে না, তাহলে আমি অন্য সার্ভারে চলে যাই, আমার তো কেনাকাটা করা লাগবে, আমি দেখি এখানে পাচ্ছি না, আমি অন্য কোনো ওয়েবসাইটে, অন্য কোনো কোম্পানিতে, আমি অন্য কোনো সাইটের মধ্যে ট্রাই করি। তো তখন যদি এরকম একটা সার্ভারের মধ্যে হিটগুলো পড়ে, ওর তখন কিছু করার আছে? কিছু করার নাই। কিন্তু আপনি যদি এই সার্ভারটা ক্লাউড থেকে নেন, ওদের সাথে যদি আপনি ওইভাবে কথা বলে নেন, চুক্তি করে নেন, তাহলে যখনই এই পরিমাণে ট্রাফিক আপনার কাছে আসবে, অটোমেটিক হচ্ছে সার্ভারের ক্ষমতা বাড়তে থাকবে। কি লাগবে আপনার? নেটওয়ার্ক ট্রাফিক হ্যান্ডেল করা লাগবে, প্রসেসর পাওয়ার লাগবে, স্টোরেজের পাওয়ার লাগবে, র্যামের পাওয়ার লাগবে, কি লাগবে আপনার? অটোমেটিক আপনাকে দিতে থাকবে। যখন হিট বন্ধ হয়ে গেছে, অটোমেটিক আবার আগের জায়গায় চলে আসবে। তাহলে এই লেভেলে সিকিউরিটি ক্লাউড কম্পিউটিং থেকে আমরা পাই। এবং ক্লাউড কম্পিউটিংয়ের কিছু ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই থাকবে, যে আপনি একবার একটা টাকা ইনভেস্ট করার পরে আপনার হয়তো ওইখানে আর এত বেশি টাকা ইনভেস্ট করতে হচ্ছে না। ওইখানে আপনাকে মাসে মাসে, বছরে বছরে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় যেভাবে আপনি নেন ওইভাবে ওদেরকে হচ্ছে একটা চার্জ প্রোভাইড করতে হবে। তো আমরা আবার স্লাইডে ফিরে যাই। তো দেখেন এখানে আমি যে কথাগুলো বললাম, র্যাপিড ইলাস্টিসিটি, যে আপনি চাইলে এটাকে কি করতে পারবেন, বড় করে ফেলতে পারবেন। রিসোর্স পুলিং, যখন লাগবে তখন হচ্ছে আপনি এটাকে বাড়াতে পারবেন। ওকে, দেখেন এখানে আমাদের সার্ভারের যে সার্ভিসগুলো আছে, এই সার্ভিসগুলো আমরা যদি লোকাল সার্ভার রান করি তাহলে এটাকে আমরা বলছি অন প্রিমিসেস। তার মানে আমাদের নেটওয়ার্ক, স্টোরেজ, সার্ভার, ভার্চুয়ালাইজেশন, অপারেটিং সিস্টেম যা যা আছে সমস্ত কিছু হচ্ছে আমার ফিজিক্যাল হার্ডওয়্যারের মধ্যে রান করবে। অপরদিকে আমরা যেটা করতে পারি, যে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস গ্রহণ করতে পারি, যে তোমরা হার্ডওয়্যার দিবা, অপারেটিং সিস্টেম আমি সিলেক্ট করব, অপারেটিং সিস্টেমটা আমি সিলেক্ট করব, অপারেটিং সিস্টেমে যা যা করার আমি তোমাদের ক্লাউডের মধ্যে লিনাক্সের সার্ভার চালাবো, উইন্ডোজের সার্ভার চালাবো, এক্সচেঞ্জ সার্ভার চালাবো। হ্যাঁ, তো এই সার্ভারটা, এই অপারেটিং সিস্টেমটা আমি চালাবো। তোমাকে আমি শুধু কিসের জন্য টাকা দিব? তোমাকে টাকা দিব হচ্ছে হার্ডওয়্যারের জন্য। তার এটাকে আমরা কি বলছি? ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। এবার আপনি যদি দেখেন যে আপনি ওই সার্ভারের মধ্যে কি চালাচ্ছেন, ডাটাবেস চালাচ্ছেন, মেইলের সার্ভিস চালাচ্ছেন, তাহলে ওরা আপনাকে বলতে পারে যে আপনার অপারেটিং সিস্টেম নিজে থেকে চালানোর দরকার নাই, আমি আগে থেকে প্ল্যাটফর্ম তৈরি করে রাখছি। আপনি কি করেন? আপনি হচ্ছে শুধুমাত্র যে সফটওয়্যারটা চালাতে চাচ্ছেন, যে সার্ভিসটা চালাতে চাচ্ছেন, ওই সার্ভিসের জন্য আমাকে টাকা দেন। আপনি একটা ওয়েবসাইট রাখবেন, ওয়েবসাইট রাখার জন্য আপনার কী করতে হবে? একটা সার্ভার ডিপ্লয় করতে হবে। সার্ভার ডিপ্লয় করে ওইখানে ওয়েব সার্ভারটা রাখবেন, রাখার পর হচ্ছে ওখান থেকে রান করবেন। এখন আপনি হার্ডওয়্যারটা নিলেন কার কাছ থেকে? ক্লাউডের কাছ থেকে। ওইখানে অপারেটিং সিস্টেমটা আপনি সেট আপ দিলেন, তারপরে হচ্ছে ওইখানে ওয়েবসাইট এর জন্য যা যা করা দরকার তা তা করলেন। এখন ওরা বলছে অপারেটিং সিস্টেমও তোমার আনতে হবে না, অপারেটিং সিস্টেমও আমি তোমাকে দিব, তুমি শুধু যেই সার্ভিসটা চালাবা ওই সার্ভিসের টাকা আমাকে দাও, ওই সার্ভিসের টাকা আমাকে দাও, তাইলেই হবে। যেমন আপনি ধরেন কোথাও গেলেন, আপনার এমন একটা শহরে গেলেন যেখানে হচ্ছে আপনাকে থাকতে হবে 1 মাস। এখন আপনার ওই শহরে হোটেল ভাড়া নিচ্ছেন না, আপনি কি করলেন? একটা ফ্ল্যাট ভাড়া নিলেন। তো ফ্ল্যাট ভাড়া নিলে আপনাকে কী করতে হবে? ফার্নিচার নিয়ে যেতে হবে। এখন অনেকে এইভাবে ফ্ল্যাট ভাড়া দিচ্ছে যে ফার্নিচার আমার আগে থেকে ডেকোরেট করে রাখা আছে, আপনি শুধু চার্জগুলো দেবেন হোটেলের মতো, কিন্তু আপনাকে হচ্ছে আমি ডে বাই ডে চার্জ করবো না, আপনাকে হচ্ছে 1 মাসের জন্য চার্জ করবো। আপনি হয়তো ভাড়া নিচ্ছেন আগে 10,000 টাকা ফ্ল্যাট, এখন হয়তো আপনাকে দিতে হবে হচ্ছে 25,000, 30,000 এরকম কিছু। তারপরে আপনার সেভিংস, যে আপনি ফার্নিচার কিনে নিয়ে গেলেন, আবার আসার সময় ফার্নিচার বিক্রি করে দিয়ে আসবেন, এরকম না। এই প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস হচ্ছে হুবহু এই জিনিস।
আপনি যে সার্ভিসটা চালাবেন ওই সার্ভিসের জন্য আপনাকে টাকা দিতে হবে। তবে এটারও কিছু সীমাবদ্ধতা আছে, অসুবিধা আছে। যেমন আপনি যদি একটা সার্ভারের মধ্যে একই সার্ভিস একাধিকবার চালান তখন কিন্তু ওই সার্ভারের পারফরমেন্সটা এতটা ভালো থাকবে না। কিন্তু তুলনামূলকভাবে এক্ষেত্রে কী হবে, টাকা আপনার কম প্রয়োজন হবে। যেই ক্ষেত্রে আপনার ধরেন আগে $1000 দিতে হতো, এখানে আপনি দিচ্ছেন ওদেরকে $400, $300, তাহলে আপনার অনেক টাকা সেভ হচ্ছে। এরপরে আপনার যদি নিজস্ব কোনো সফটওয়্যার থাকে, যেই সফটওয়্যার এর সার্ভিস ওরা প্রোভাইড করতেছে না, আপনি ওই সফটওয়্যারটা ডেভেলপ করছেন, আপনি হচ্ছে টেস্ট করে দেখবেন, তাহলে আপনি কি নিতে পারেন, সফটওয়্যার এজ এ সার্ভিস এরকম নিতে পারেন। তো এখানে আমি মূল কথাগুলো বলে দিচ্ছি, এখানে আমি আর সময় নষ্ট করতেছি না। ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে যেটা হয়, পাবলিক ক্লাউড হয়, প্রাইভেট ক্লাউড হয়। পাবলিক ক্লাউড কোনটা, যেটা হচ্ছে আমাদেরকে অ্যামাজন, গুগল, মাইক্রোসফট প্রোভাইড করছে। প্রাইভেট ক্লাউড হচ্ছে আমরা নিজেরাই ক্লাউডের বিজনেস করতেছি, বা হচ্ছে আমরা নিজেরাই এরকম একটা ডাটা সেন্টার বানালাম, যে ডাটা সেন্টারটা হয়তো আমার এই লোকেশনও নাই, হয়তো আছে গাজীপুরে, বা তুলনামূলকভাবে যেখানে হচ্ছে আপনার দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ যেটাকে আমরা বলি, এখন তো আমরা আসলে আল্লাহর গজব ওই শব্দটা ইউজ করতে চাই না, আমরা প্রাকৃতিক দুর্যোগ বলেই অভ্যস্ত হয়ে যাচ্ছি। তো ধরেন এরকম প্রাকৃতিক দুর্যোগ যেখানে হবে, সম্ভাবনা হচ্ছে তুলনামূলকভাবে অনেক কম, জায়গাটা অনেক সিকিউর, যে বন্যা হবে না, সাইক্লোন হবে না, এরকম একটা লোকেশন হচ্ছে আপনি আপনার ডাটা সেন্টারটাকে রাখবেন। তো রাখার পরে ওইখানে হচ্ছে আপনি আপনার যে সার্ভারগুলো আছে সেই সার্ভারগুলোকে রাখলেন, আর আপনার হয়তো ব্রাঞ্চ অফিস হচ্ছে এখানে ওইখানে সেখানে সেখানে যেখানে যেখানে প্রয়োজন সেখানে আছে। তাহলে এটাকে আমরা অনেকটা প্রাইভেট ক্লাউডের মতো কম্পেয়ার করতে পারি। এরপর হচ্ছে আপনার হাইব্রিড ক্লাউড হয়। হাইব্রিড ক্লাউড কি, আপনার যে পাবলিক এবং প্রাইভেট এই দুইটার সংমিশ্রণে একটা ক্লাউড কম্পিউটিং যদি আপনি করেন, যে কিছুটা ওর কাছ থেকে নিলেন, কিছুটা আমি দিলাম, তাহলে এটাকে আমরা কি বলবো, হাইব্রিড। এরপর আরেকটা আছে কি, কমিউনিটি ক্লাউড। কমিউনিটি ক্লাউডটা কি, ধরেন আমরা চিন্তা করলাম যে আমরা 10টা কোম্পানি আছে, 10টা কোম্পানি একা যদি প্রাইভেট ক্লাউড ডিপ্লয় করতে চাই তাহলে কস্টিং আমাদের অনেক বেশি হবে। আবার যদি আমরা মাইক্রোসফটের কাছ থেকে, অ্যাজুরের কাছ থেকে নেই, তাহলে আমরা যদি দীর্ঘমেয়াদে চিন্তা করি, হয়তো চিন্তা করতেছি যে আমাদের ইনভেস্টমেন্ট টাকা পয়সা অনেক বেশি লাগতেছে। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে আমরা একটা কাজ করি না কেন, যে সবাই আলাদা আলাদা করে ক্লাউড ডিপ্লয় না করে একসাথে মিলে এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলি, যে আমি একা 100 কোটি টাকা ইনভেস্ট করবো না করে 10 জন মিলে হচ্ছে আপনার 1000 কোটি টাকা ইনভেস্ট করি, তাহলে তো আমার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এটাকে আমরা কি বলছি, কমিউনিটি ক্লাউড বলছি। অ্যামাজনের ওয়েব সার্ভিসটার কথা আমি বলছি আগে, যে অ্যামাজন আমাদেরকে ওয়েব সার্ভিস প্রোভাইড করতেছে। তো ওরা যেহেতু আগে আসছে সেই জন্য ওরা মার্কেটে বেশি জায়গা দখল করে আছে, এবং ওদের সার্ভিস যে খারাপ ব্যাপারটা এমন না। তবে আপনি যদি মাইক্রোসফট সার্ভার চালান, মাইক্রোসফটের অন্যান্য সার্ভিসগুলো চালান এবং ক্লাউডটা ওদের কাছ থেকে নেন, তাহলে কিন্তু সিনক্রোনাইজেশনটা, আপনার কস্টিংটা বিভিন্নভাবে কমে আসবে। আপনি ধরেন যদি একটা ব্র্যান্ড কম্পিউটারের কথা চিন্তা করেন, যে আমি ইন্টেলের প্রসেসর নিলাম, ইন্টেলের মাদারবোর্ড নিলাম, ইন্টেলের যদি হার্ডওয়্যার থাকে, র্যাম থাকে, যা যা আছে সব হচ্ছে ইন্টেলের কাছ থেকে নিলাম, তাহলে ওদের মধ্যে সিনক্রোনাইজেশনটা ভালো হবে না। আপনার আরেকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, আপনার অ্যান্ড্রয়েডের চেয়ে আইফোন বেটার পারফরমেন্স কেন করে? যদিও আমরা জানি যে আপনার আইফোনের যদি ক্যাপাসিটি কম হয়, তারপরেও অ্যান্ড্রয়েডের থেকে ওর পারফরমেন্সটা ভালো। এটা কারণটা কি? কারণ হচ্ছে নিজেদের সব কিছু। আর আইফোন বা অ্যাপল ওরা কিন্তু মানে হাজার হাজার ডিভাইস লঞ্চ করে না, ওরা বছরে কয়টা ডিভাইস বানায়? কয়টা বানায় জানি না। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি ওরা বছরে 4টা মডেল লঞ্চ করে, ধরে নিচ্ছি আইফোনের কথা। হ্যাঁ, তাহলে এই 4টা ফোনের যে হার্ডওয়্যার আছে, এই হার্ডওয়্যারটা কি হার্ডওয়্যার, কি কি এখানে চলছে সব ওদের জানা, এবং এই 4টা মডেলের বাইরে অপারেটিং সিস্টেমটা অন্য কোথাও চলবে না। তাহলে আমি ওইভাবে কিন্তু এই হার্ডওয়্যারের সাথে আপনার অপারেটিং সিস্টেমকে সিনক্রোনাইজ করাতে পারি, যাতে করে ওর কাছ থেকে আমি সর্বোচ্চ সুবিধাটা নিয়ে আসতে পারি। এখন ধরেন আপনারা সরোয়ার ভাইয়ের কাছে হচ্ছে আপনার রাউটিংয়ের পার্টটা করতেছেন, যদি আপনার এমন হয় যে আমি আপনাদেরকে সার্ভারের পার্টটা করাই, তাহলে আমি যদি আপনাদের 4 জনকে শেখাই, তাহলে একটা কথা চিন্তা করেন, আর যদি 400 জনকে একসাথে শেখাই, তাহলে 4 জনকে যদি আমি শেখাই, তাহলে আপনারা ভালো পারফরমেন্স পাবেন। একইভাবে আপনার, কারণ আপনাদের কোথায় দুর্বলতা, কোথায় কি আছে সব আমি জানবো। 400 জন হলে এটা কিন্তু বোঝা একটু টাফ, যে কে কোথায় আছে না আছে, কারে কোথা থেকে গুতা দিতে হবে, কারে কোথা থেকে ধমক দিয়ে কাজটা আদায় করতে হবে, এটা কিন্তু তখন আমি বুঝতে পারবো না। যেই জিনিসটাই কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে হয়, ওরা আপনার অসংখ্য ডিভাইসের মধ্যে ওদের অপারেটিং সিস্টেমটাকে রান করে, যার ফলে যদি আপনি স্যামসাংয়ের
অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, তাহলে ওরা আবার কি করে, গুগল যখন আপনার অ্যান্ড্রয়েডটাকে রিলিজ করে তখন ওরা আবার কি করে, ওটাকে হচ্ছে আপনার অপটিমাইজ করে যে আমাদের যে হার্ডওয়্যার, এই হার্ডওয়্যারের সাথে কী কী কাজ করলে এটা হচ্ছে ভালো পারফরমেন্স দিবে। তো আমার দেখা যাচ্ছে যে এমনিতে যদি সরাসরি রান করতাম তার চেয়ে ওদের অপটিমাইজ করাটা থেকে আমরা অনেক বেটার পারফরমেন্স পাচ্ছি, কিন্তু তারপরও আমরা আইফোনকে কিন্তু ধরতে পারতেছি না। একইভাবে আমরা যদি অ্যামাজনের সার্ভিসটা গ্রহণ না করে মাইক্রোসফটেরই আপনার ক্লাউড নেই, মাইক্রোসফটেরই সার্ভার চালাই, মাইক্রোসফটেরই অন্যান্য সার্ভিস চালাই, যেমন অফিস যে সফটওয়্যার আমাদের আছে মাইক্রোসফট অফিস, এই মাইক্রোসফট অফিস যদি আপনি আপনার মাইক্রোসফট সার্ভারের মধ্যে না চালে, আপনি যদি কথার কথা লিনাক্সের মধ্যে সেট দেন, তাহলে আপনার সেট দেওয়া নর্মালি যাবে না। কিন্তু আপনি তারপরে যেটা করতে পারেন, অন্য একটা সফটওয়্যার ইনস্টল দিতে পারেন, যেটা হচ্ছে ওয়াইন নামে একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটা আপনি যদি লিনাক্সের মধ্যে সেট দেন, সেট দিলে আপনি ওইটার মধ্যে আবার কী করতে পারবেন, মাইক্রোসফটের সফটওয়্যারগুলো সেট দিতে পারবেন। তাহলে তখন কি এটা ভালো পারফরমেন্স করবে, নাকি হচ্ছে সরাসরি যদি আপনি মাইক্রোসফটের মধ্যে চালান, সরাসরি মাইক্রোসফটে চালালে অবশ্যই ভালো পারফরমেন্স প্রোভাইড করবে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে আমরা মাইক্রোসফটের সার্ভিসটা যদি গ্রহণ করি তাহলে হচ্ছে আপনার আমাদেরকে ভালো পারফরমেন্স দেবে। যেমন আমরা একটু দেখি অ্যামাজনের ক্লায়েন্ট কারা কারা আছে, যেমন ওদের নেটফ্লিক্স, বিবিসি, ফেসবুক, হ্যাঁ, লিঙ্কডইন এরকম আছে ওদের হচ্ছে বড় বড় ক্লায়েন্ট। তারপরে অ্যাজুরের, মাইক্রোসফট অ্যাজুরের ক্লাউড সার্ভিস কারা কারা নিচ্ছে, আপনার অ্যাডোবি, এইচপি, ইবে, স্যামসাং, তাই না, এদের আমরা নাম শুনছি সবাই। তো গুগল যেটা আছে, গুগলও কিন্তু পিছিয়ে নাই, ওরাও কিন্তু ক্লাউড কম্পিউটিংয়ে চলে আসছে। তবে অ্যামাজন এবং মাইক্রোসফটের থেকে গুগলটা হচ্ছে একটু তুলনামূলকভাবে পিছিয়ে আছে, মানে মার্কেট দখলের ক্ষেত্রে। তো ওদের যেমন দেখেন টয়োটা, তারপর হচ্ছে টুইটার, পেপাল, হ্যাঁ, এরকম বড় বড় ক্লায়েন্ট আছে। তো আমরা এখানে কিছু নাম দেখতে পাচ্ছি, জিনিস আসলে একই, এক একজন এক একভাবে নাম দিছে। যেমন আমরা যদি মেডিসিনের কথা দেখি, যে একটা মেডিসিন সেম জিনিস এক এক কোম্পানি এক এক নামে বের করে না, যে এই কোম্পানির নাম হচ্ছে নাপা, অন্য জায়গায় গেলে হচ্ছে অন্যটা, অন্য জায়গায় গেলে আরেকটা, তাই না। একইভাবে আমরা যে ভার্চুয়াল মেশিন চালাচ্ছি, এই ভার্চুয়াল মেশিনকে মাইক্রোসফট কী বলছে, ভার্চুয়াল মেশিন বলছে। কিন্তু আপনার এই ভার্চুয়াল মেশিনটাকে আমাদের যে AWS আছে, ওরা এসে বলছে হচ্ছে ইলাস্টিক কম্পিউট ক্লাউড, EC2। আর আপনার গুগল যেটা বলছে এটা হচ্ছে আপনার কম্পিউট ইঞ্জিন। এরকম একই জিনিসের কি আছে, এক একজনের এক একটা নাম আছে। তো এখানে দেখেন কে কত সালে আসছে, যেমন আপনার AWS ওরা আসছে কততে, ওরা আসছে 2006-এ, আপনার অ্যাজুর আসছে হচ্ছে 2010-এ, আর আপনার GCP এটা হচ্ছে আপনার গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, ওরা আসছে কততে, 2008-এ আসছে। তো আসলে কারো কাছ থেকে কেউ যে খারাপ ব্যাপারটা এরকম না, কিন্তু আমরা যেটা বলছি মাইক্রোসফটের সার্ভিস চালালে আপনি মাইক্রোসফটের কাছ থেকে ভালো পারফরমেন্স পাবেন। যেমন এখানে ওদের বিজনেসের একটা কথা আসছে, যেমন গত কিছুদিন হচ্ছে আপনার অ্যাজুর অনেক বেশি ডেভেলপ করছে, যে ক্ষেত্রে হচ্ছে আপনার AWS এতটা আগাতে পারে না, গুগলও এতটা আগাতে পারে নাই। আর মার্কেট শেয়ারটা যদি আমরা দেখি, এটা হচ্ছে কত সালের, এটা হচ্ছে 2021 সালের এপ্রিল মাসের একটা স্ট্যাটিস্টিক্স, যেখানে আমরা দেখতে পাচ্ছি AWS হচ্ছে আপনার পুরো যেই ক্লাউড কম্পিউটিংয়ের জগৎ, এখানে হচ্ছে 32% জায়গা, 32% জায়গা দখল করে আছে। আর অপরদিকে আমাদের অ্যাজুর দখল করে আছে কত, 19% জায়গা, 19% শেয়ার। আর গুগল হচ্ছে আপনার 7%। আর অন্য যারা আছে তারা মিলে ঝিলে হচ্ছে 42। যেমন ওরা ছাড়াও কিন্তু আরও কোম্পানি আছে যারা আপনাকে ক্লাউড সার্ভিস প্রোভাইড করছে, যার মধ্যে হচ্ছে আলিবাবা অন্যতম, এরকম আরও অনেকে আছে, আপনি সার্চ করলে পেয়ে যাবেন বিভিন্ন সার্ভিসের নাম। আচ্ছা, তো তাহলে আমরা এই যে ক্লাউড কম্পিউটিংয়ের যে বিষয়গুলো জানলাম, হ্যাঁ, এখান থেকে আপনাদের কারো কোশ্চেন আছে, যারা সামনে আছেন সরাসরি কোনো কোশ্চেন করবেন, কোনো কোশ্চেন নাই? হ্যাঁ বলেন। আপনি সার্ভারে ব্যাকআপ রাখবেন, সার্ভারে ব্যাকআপ রাখার জন্য ওরা যেটা করে যে আপনি এটা আসলে মূলত ওদের মাথা ব্যথা। যদি আমার সার্ভারটা ডাউন হয়ে যায়, ধরেন আমি যে হার্ডওয়্যারের মধ্যে আমার সার্ভারটা আছে, ক্লাউড মানে কি, যে মেঘের মধ্যে আমারটা আছে, কোথাও না কোথাও যে একটা হার্ডওয়্যারের মধ্যে তো এটা আছে, আপনি তাই না, আপনি ধরেন ফেসবুকে একটা ছবি আপলোড করলেন, তাহলে এই যে ছবিটা, এটা ফেসবুকের কোনো না কোনো হার্ড ডিস্কের মধ্যে আছে, কোনো না কোনো সার্ভার স্টোরেজের মধ্যে আছে, তাহলে ওরা কি একটা জায়গায় রাখবে নাকি একাধিক জায়গায় রাখবে? যদি আমি দেখি যে আমি একটা ছবি আপলোড করলাম, ওই পোস্টটা, ওই ছবিটা নাই কয়দিন পরে,
ওদের দুর্বলতার কারণে, তাহলে ওদের সার্ভিস আমি ইউজ করবো না। তো সেই জন্য ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে যেটা হয়, ওরাই নিজ দায়িত্বে একাধিক জায়গায় ওদের হচ্ছে সার্ভারের ব্যাকআপগুলো রাখে। আর হ্যাঁ, ওরাই করবে, সব ওরাই করবে। তারপর যদি আমি চাই, আমি চাইলেও এটা আপনার বিভিন্ন লোকেশনে হচ্ছে ডিপ্লয় করতে পারি। আচ্ছা, এবার আমি আপনার মাইক্রোসফট অ্যাজুরের সার্টিফিকেট নিয়ে কিছু কথা বলি। যেমন মাইক্রোসফটের আপনার সার্টিফিকেশনের, অ্যাজুর সার্টিফিকেশনের একাধিক পার্ট আছে, যেমন ডেভেলপার, অ্যাডমিনিস্ট্রেটর, সলিউশন আর্কিটেক্ট, ডাটা ইঞ্জিনিয়ার, ডাটা সায়েন্টিস্ট, এআই ইঞ্জিনিয়ার, ডেভঅপস ইঞ্জিনিয়ার, সিকিউরিটি ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে ফাংশনাল কনসালটেন্ট, এরকম বেশ কিছু ট্র্যাক আছে, যার মধ্যে ক্লাউডে যে কোনটা করে দেখেন, আমি আপনার হচ্ছে যে দুইটার দিকে মূলত আমার যেটা টার্গেট সেটা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটর এবং হচ্ছে সিকিউরিটি ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আপনি যেই সার্ভারটা চালাতে পারেন ওই সার্ভারটা আপনি ক্লাউডে চালানো শেখেন, প্লাস হচ্ছে আপনি সিকিউরিটি শেখেন। কারণ সিকিউরিটি হচ্ছে এমন একটা ট্র্যাক, এটা ডিমান্ড কখনোই কমবে না। আপনার কি মনে হয় হ্যাকিংয়ের পরিমাণ বাড়ছে না কমছে? বাড়ছে না? তাহলে যদি হ্যাকিংয়ের পরিমাণ বাড়ে, তাহলে আপনার যারা সিকিউরিটি প্রোভাইড করে তাদের ডিমান্ড কি বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। সেই জন্য সিকিউরিটি হচ্ছে এমন একটা ট্র্যাক যে কখনোই এটা ডিমান্ড কমবে না, তবে প্ল্যাটফর্মটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। আপনি আগে শুধুমাত্র একটা সার্ভারের সিকিউরিটি প্রোভাইড করতেছেন, এখন শুধু একটা সার্ভারের সিকিউরিটি প্রোভাইড করলে আপনাকে হবে না। আগে যেটা হতো যে আপনার যিনি একজন অ্যাডমিনিস্ট্রেটর আছে, যদি কোনো সিকিউরিটি ভায়োলেট হয় তাকে কিন্তু জবাবদিহিতার মধ্যে পড়তে হতো না। সে বলতো আমি তো বাবা শুধু সার্ভার চালাই, আমি শুধু রাউটার চালাই, আমি সিকিউরিটি কিছু বুঝি না, তার জন্য আলাদা লোক আছে। এখন কি করা হবে, যে সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর হবে তাকেও সিকিউরিটির নলেজ রাখতে হবে, তাকে সব কিছু নলেজ রাখতে হবে। তো সেই জন্য আপনি দেখবেন যে প্ল্যাটফর্ম চেঞ্জ হবে। যেমন আপনি আগে হ্যাঁ, এটা করার আরেকটা আলাদা কোর্স আছে, যেটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল। আমি দেখাচ্ছি, আমি তাহলে এখানে না ওয়েট করে পরের স্লাইডে যাই। দেখেন এখানে আপনারা, যদি আমরা অ্যাডমিনিস্ট্রেটর যে সার্টিফিকেটটা আছে, এটা ভেন্ডর সার্টিফিকেটের কথা বলতেছি। ভেন্ডর সার্টিফিকেটটা সবসময় গুরুত্বপূর্ণ না। কেন গুরুত্বপূর্ণ না? যদি আপনি দেখেন যে আপনি কাজ জানেন কিন্তু আপনার অন্যের কাছে নিজেকে প্রমাণ করার কিছু নাই, তাহলে আপনার ভেন্ডর সার্টিফিকেট দরকার নাই। আপনার কি দরকার? আপনি নিজেই ব্র্যান্ড হয়ে গেছেন, আপনার নামেই আপনাকে সবাই চেনে, আপনার কোনো সার্টিফিকেট দরকার। আপনি এমন একটা জায়গায় গেছেন যেখানে এই প্রবলেম হয়েছে, ওনার কাছে যাও, বড় বড় প্রবলেম হয়েছে ওনার কাছে যাও, তাই না? যেমন অনেক ধরেন ক্যাডার আছে, যে ছোটোখাটো ক্যাডার বাহিনী, ওরা প্রবলেম সলভ করতে পারে না। প্রবলেম হলে কি বলে যে ওর কাছে যাও, ওর মন্ত্রীর সাথে লিঙ্ক আছে, তাই না? ও নিজে ব্র্যান্ড হয়ে গেছে। একইভাবে আপনি যদি ওইভাবে নিজেকে তৈরি করতে পারেন যে যখন আপনার কোনো সার্টিফিকেট প্রয়োজন নাই, আপনি নিজে তখন ব্র্যান্ড হয়ে গেছেন, তখন হচ্ছে সার্টিফিকেট দরকার নেই। কিন্তু ইনিশিয়ালভাবে যদি এমন হয় যে আপনার এখন জব নাই, আপনি জবলেস, আপনি জবে ঢুকবেন, ট্র্যাক সুইচ করবেন, তখন ভেন্ডর সার্টিফিকেট আসলে মানে তুলনাই নাই। আপনি কোথায় অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সময় আপনার ভেন্ডর সার্টিফিকেট নাই, তো আপনাকে নিবে না। আবার ধরেন যদি এমন হয় যে আমি 10 বছর, 15 বছর, 20 বছর ধরে আইটি ট্র্যাকে আছি, আরেক জায়গায় লোক লাগবে, তাহলে আমার কি তখন 20 বছর আমার এক্সপিরিয়েন্স আছে, আমার কাছে বলবে যে তোমার এই ভেন্ডর সার্টিফিকেট আছে, তোমার নিব, তোমার ভেন্ডর সার্টিফিকেট নেই, তোমাকে নিব না। তখন ওই এক্সপিরিয়েন্সের জন্য যে ভাই আপনি আসেন, কয় টাকা স্যালারি চান, কত টাকা স্যালারি চান। যেমন আমার সরার ভাইয়ের স্যার আছে রিপন স্যার, তো রিপন স্যার আপনার আমাদের অনেকেরই স্যার আসলে। তো উনি কিছুদিন আগে আমাদের এখানে আসছিল, বা আমার সাথে দেখা হচ্ছিল লাস্ট, যখন উনি বললো যে মাইক্রোসফটের একজন লোক লাগবে, যে হচ্ছে মাইক্রোসফটের মানে হিউজ নলেজ তার থাকতে হবে, সে যত স্যালারি চায় তাকে তত স্যালারি দেওয়া হবে, কিন্তু তার নলেজ থাকতে হবে। এখন তারা কিন্তু বলে নাই যে সার্টিফিকেট থাকতে হবে, তার কাজ দেখায় আসতে হবে, তার কাজ করে দিতে হবে। যখন আপনার এইটা মুখ্য বিষয় হয়ে যায় যে আপনার কাজ করে দেন, আপনি আপনার ভেন্ডর সার্টিফিকেট আমি কী করবো, আপনার শিক্ষাগত যোগ্যতা আমার দরকার নাই, আপনি যে কাজ পারেন, ধরেন আপনি হ্যাকার বা সিকিউরিটি প্রোভাইড করবেন, আপনার এই একাডেমিক যে পড়া, এই একাডেমিক নলেজ আপনার নাই, কিন্তু আপনার সিকিউরিটি কনসেপ্ট আছে, আপনি যে কোনো ডিভাইস হ্যাক করে ফেলতে পারেন, যে কোনো হ্যাকারকে হচ্ছে ব্লক করে দিতে পারেন, তাহলে আপনার সার্টিফিকেট আমি কী করবো, তাই না? এই জন্য আমরা দেখি যে অনেক সময় এরকম অনেক অল্প শিক্ষিত বা অশিক্ষিত বা হচ্ছে আপনার যাদের হচ্ছে প্র্যাকটিক্যাল ওইরকম নলেজ নাই, কিন্তু তারা পার্সোনাল স্টাডি করে 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 নিজেকে এমন একটা অবস্থায় নিয়ে গেছে, যারা হচ্ছে বড় বড় যেই সার্ভার আছে বা ভেন্ডর আছে তাদের সার্ভারটা হ্যাক করে ফেলতেছে, এবং পরবর্তী ওই কোম্পানি হচ্ছে ওদেরকে হায়ার করে জবের সুযোগ করে দিচ্ছে। শুনছেন আমরা এরকম ঘটনা, তাই না? তো ওইরকম যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভেন্ডর সার্টিফিকেট প্রয়োজন নাই। কিন্তু যদি আপনি আপনার ইনিশিয়াল কথা চিন্তা করেন, প্রমোশনের কথা চিন্তা করেন, যেখানে আপনার ভেন্ডর সার্টিফিকেট না দিলে আপনার প্রমোশন দিবে না, আপনি অন্য ট্র্যাক থেকে আইটি ট্র্যাকে সুইচ করতে চাচ্ছেন, তখন আপনার অবশ্যই ভেন্ডর সার্টিফিকেট প্রয়োজন হবে। তো অ্যাজুরের ক্ষেত্রেও আপনার একাধিক সার্টিফিকেট আছে। তো আমরা যেই সার্টিফিকেটটার দিকে মূলত ফোকাস করব, যদি আমরা এই মাইক্রোসফটের অ্যাজুর সার্টিফিকেট নিতে চাই, যেমন আপনারা সিসিএনএ কোর্সের নাম শুনছেন,
সিসিএন এর আগের কোর্সের নাম বলেন তো, আগে কি কোনো কোর্স আছে বলেন তো? সরল ভাই বলেন। সিসিএনটি, এটা আমরা বাঙালিরা জানি না, কারণ বাংলাদেশে ট্রেনিং হয় না, কারণ ওইটা হচ্ছে ফান্ডামেন্টাল। ওইটা আপনি ভেঙে ভেঙে যা শিখবেন সিসিএন শিখলে ওই সমস্ত টপিকস আপনার কাভার হয়ে যাচ্ছে। একইভাবে মাইক্রোসফটেরও কি আছে আপনার অ্যাজুর ফান্ডামেন্টাল আছে। তো যদি আপনি ফান্ডামেন্টাল না করে আপনি হচ্ছে অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটর করেন, তাহলে আপনার ওই সমস্ত সিলেবাসই সমস্ত কনসেপ্টই কাভার হয়ে যাবে। যদি আপনি এমন হয় যে আপনি কিছুই জানেন না, তখন আপনি হয়তো এই সার্টিফিকেটটার ক্ষেত্রে ফোকাস করতে পারেন। কিন্তু আপনার যদি কনসেপ্ট থাকে যে না আমি একটা কিছু বোঝাইলে আমি বুঝি, কোনো সমস্যা নাই, আর আমি এই ক্ষেত্রে আমার কনসেপ্ট আছে, রাউটিং সার্ভার টার্ভার কনসেপ্ট আছে, তখন এই সার্টিফিকেট আসলে প্রয়োজন নেই। আপনার অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটর যে সার্টিফিকেটটা আছে, এই সার্টিফিকেটটা নেওয়ার জন্য এটা আসলে প্রি রিকুইজিট না, এটা হচ্ছে অপশনাল। আপনি যদি এটা নেন, নিলে ভালো, না নিলে কোনো আপত্তি নেই, আপনি সরাসরি এই ভেন্ডর সার্টিফিকেটটা নিতে পারেন। যেমন এখানে আপনার অ্যাজুর ফান্ডামেন্টাল, এখানে কোন কোন টপিক্স কভার করে, এগুলো আসলে সবই অনলাইন থেকে নেওয়া, গুগল থেকে নেওয়া। তো এটার যে আপনার এক্সামের কোড আছে, এটা হচ্ছে AZ900, এটা অপশনাল। এটার পরিবর্তে আপনি সরাসরি কী করতে পারেন, 104 সার্টিফিকেশন এটা নিতে পারেন। এটা নিলে সমস্ত টপিক্সে কভার হবে। এরপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার AZ500, যেটা হচ্ছে আপনার অ্যাজুর সিকিউরিটি ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েট। এইভাবে যদি আমরা আমাদের প্ল্যানটাকে সাজাই, তাহলে আমাদের অ্যাজুরের ক্ষেত্রে হচ্ছে প্রবলেম হবে না। তো আমরা যদি ভেন্ডর এক্সাম দিই, ভেন্ডর এক্সামে কত টাকা ভেন্ডর এক্সামের ফিস, তারপরে আমি একটা সার্টিফিকেট নিব, এখানে কতগুলো কোশ্চেন আসে, কী ধরনের কোশ্চেন আসে, তারপর হচ্ছে আপনার পাস মার্ক কত পার্সেন্টে, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের জানার তখন হচ্ছে আগ্রহ জাগে যখন আমরা ভেন্ডর এক্সামের কথা বলি। তো আমরা যদি অ্যাজুরের আপনার অ্যাডমিনিস্ট্রেটর এক্সামের কথা দেখি, তো এখানে হচ্ছে আপনার মূলত 5টা সেক্টর আছে বা 5টা ডোমেইন আছে, যেখান থেকে হচ্ছে কোশ্চেনগুলো আসে। এখানে 15, 20, 10 এরকম বিভিন্ন পার্সেন্টেজ আছে। তো আমরা এত ডিটেলস আসলে যাচ্ছি না, যেহেতু আমাদের হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে কিছু আলোচনা হয়ে গেছে, আরও কিছু আলোচনা দেখাবো। এবং আমি চাচ্ছিলাম যে আপনার ক্লাউডের একটু ফ্লেভার আপনাকে দিতে, ক্লাউডে অন্তত একটা ভার্চুয়াল মেশিন রান করে কিছু জিনিস করে দেখাতে, যাতে আপনার বুঝতে পারেন যে আসলে ক্লাউড কম্পিউটিংয়ে জিনিসটা হয় কি। তো এখানে আমাদের যে এক্সাম আছে, এক্সামটা হচ্ছে আপনার 180 মিনিট 3 আওয়ার 180 মিনিটস। আর হচ্ছে আপনি ভেন্ডর এক্সামটা চাইলে ইংলিশ, তারপর চাইনিজ, কোরিয়ান, জাপানিজ, ফ্রেঞ্চ এগুলো দিতে পারেন। তো আমরা তো বাংলা কখনো ওইদিকে এক্সাম দিব না। আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ জানা থাকে, আপনি তখনও কী করবেন, হয়তো ইংরেজি দিয়ে দিবেন, তাই না? তো এখন যেটা হচ্ছে আপনি ইংরেজিতে দেন, ল্যাঙ্গুয়েজ পিক করেন, কোনো সমস্যা নেই। কোশ্চেন প্যাটার্ন সাধারণত হচ্ছে এমসিকিউ, এছাড়াও হচ্ছে আপনার সিনারিও বেস বা কেস স্টাডি, এই ধরনের হচ্ছে আপনার কোশ্চেন আছে, একটু বড় ধরনের কোশ্চেন আপনি হচ্ছে সম্মুখীন হবেন। নাম্বার অফ কোশ্চেন এটা হচ্ছে আপনার প্রায় 60-র আশেপাশে কোশ্চেন আসে, 60 থেকে 65 এরকম কোশ্চেন আসে। এক্সামটা একটু বড়, যেহেতু আপনার 3 ঘন্টার এক্সাম। আর এমসিকিউ 1000 হচ্ছে মার্কস, আর হচ্ছে আপনার পাস মার্কস হচ্ছে 70%। তার মানে আপনি যদি 700 পান, তাহলে হচ্ছে 700-তে পাস আর কি। হ্যাঁ, আর হচ্ছে আপনার যদি সার্টিফিকেট নেন, সার্টিফিকেট নিলে এটা 3 বছর ভ্যালিডেট থাকবে, আপনারা জানেন। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা ধরেন যদি এসএসসি পরীক্ষা দিই, আমাকে তো 2 বছর পরে 3 বছর পরে আবার যে পরীক্ষাটা দিতে হয় না, দিতে হয় না। কেন দিতে হয় না? কারণ আমরা যা পড়ে আসছি, দেখবেন যে এখনও ওরা হয়তো ওগুলোই পড়ছে, পদ্মা নদীর মাঝি, এইটা ওইটা, তাই না? এই জিনিসগুলো পড়ছে, একটু এদিক ওদিক হচ্ছে। তো কিন্তু আইটিটাকে কিন্তু এটা না, আইটিটাকে এটা হয় আপনি 2 বছর 3 বছর আইটিটাকে না থাকেন, আপনি আপনার ফোনের দিকে তাকায় বলেন, আপনি 5 বছর আগে যে ফোন ইউজ করতেন, ওই ফোনের কনফিগারেশন বলেন আর এখনকার ফোনের কনফিগারেশন বলেন, 5 বছর পরের কথা চিন্তা করেন, 5 বছর পরে কী হবে চিন্তা করা যাচ্ছে? এই আমরা ধরেন আপনার যখন ট্রেনিং প্রোভাইড করতাম, তখন আমি আপনার কোভিডের আগে 2 থেকে 3টা অনলাইন ট্রেনিং করাইছি মাত্র, কোভিডের আগে। আর কোভিডের পরে হচ্ছে আপনার তার থেকে আমার অনলাইন ট্রেনিং প্রোভাইড করা এটা হচ্ছে আপনার সংখ্যা অনেক বেড়ে গেছে। কারণ এখন দেখা যাচ্ছে যে আমি বাসায় বসে আছি, আমাকে ট্রেনিং সেন্টার আসতে হচ্ছে না, বা স্টুডেন্টকেও জ্যাম ঠেলে আসতে হচ্ছে না। হ্যাঁ, ওরা হয়তো ট্রেনিং সেন্টারের সাথে কন্ট্যাক্ট করে ট্রেনিং সেন্টার আমাকে হায়ার করে দিচ্ছে, আর ওই স্টুডেন্ট হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করে বা আমরা ওখানে ক্লাস করতেছি। তো এই যে প্ল্যাটফর্মটা কিন্তু আপনার তৈরি হয়ে গেছে। সুতরাং আপনার যদি দেখি আমরা 2 বছরেই এই যে টেকনোলজি অনেক চেঞ্জ হয়ে গেছে না, তো একইভাবে আমরা যদি এই 2-3 বছর 5 বছর যদি ডিটাচ থাকি, আর টেকনোলজি কোথায় চলে যাবে আর আমরা কোথায় থাকবো, তখন দেখা যাবে আমরা কিছুই বুঝতেছি না হচ্ছেটা কি, কোন দিকে যাচ্ছি আমরা। সেই জন্য আপনার একটা ভেন্ডর সার্টিফিকেট নেওয়ার পরে আপনাকে ওই টেকনোলজিটা একটু এগিয়ে নিয়ে যেতে হয়। যেমন আপনি যদি সিসিএনএ করেন, সিসিএনএ করলে সিসিএনএর এক্সামটা আপনার যদি সার্টিফিকেটটা নেন, আপনার 3 বছর ভ্যালিডেট থাকবে।
3 বছরের মধ্যে যদি আপনি আরেকটা এক্সাম না দেন তাহলে আপনার সার্টিফিকেটটা থাকবে না। তো আরেকটা এক্সাম বলতে কি আমি কি আবারও সিসিএনএ দিব না, আপনি এর পরিবর্তে কি দিবেন, সিসিএনপি দিবেন। আপনি এখন তো আপনার সিসিএনএ সিকিউরিটি নাই, আগে যেটা করা যেত যে সিসিএনএ রাউটিং সুইচিং করার পরে সিসিএনএ সিকিউরিটি এক্সামটা দেওয়া যেত। এখন আপনার সিসিএনএ সিকিউরিটি নেই, সরাসরি আপনাকে সিসিএনপি সিকিউরিটি করতে হবে, যেটা হচ্ছে আমি আপনার সিসিএনপি সিকিউরিটি সবই করাই। তো যাই হোক, এখন যেটা হচ্ছে কথা যে আপনার তাহলে আপনি একটা সার্টিফিকেট নেওয়ার পরে এই এক্সামটা আবার দিতে হবে না, আপনি এর চেয়ে যে আপডেট এক্সাম ওই এক্সামটা দিলে আপনার সার্টিফিকেশন মেয়াদটা কয় বছর বেড়ে যাবে, আবারও 3 বছর বেড়ে যাবে। যেমন আপনি যদি অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটর দেন 3 বছরের মধ্যে আপনি যদি সিকিউরিটি এক্সামটা দিয়ে দেন, তাই না, 6 বছর পরে দেখবেন এই যে সার্টিফিকেট ট্র্যাকগুলো আছে, মাইক্রোসফট কিন্তু তাদের যে এই এক্সামের কোডগুলো, এই কোডগুলো কিন্তু একাধিকবার পরিবর্তন করছে। যেমন আপনার আমি যদি মাইক্রোসফট সার্ভারের কথা বলি, যেমন 2003 নিয়ে আমি কিছু কাজ করছি, 2008 নিয়ে কাজ করছি, 2012 নিয়ে কিছু কাজ করছি, তারপরে 16 নিয়ে কাজ করছি, 19 নিয়ে কাজ করছি, 2022 নিয়ে ভবিষ্যতে কাজ করব। তাহলে এই যে একাধিক ভার্সনগুলো আছে, এই একাধিক ভার্সনের আপনার 2016 পর্যন্ত কিন্তু মাইক্রোসফটের ভেন্ডর সার্টিফিকেটগুলো ছিল। তো এই ভেন্ডর সার্টিফিকেট কোডগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। যেমন সিসকোর সিসিএনের ভেন্ডর এক্সামের যে কোডগুলো আছে, সার্টিফিকেশন ট্র্যাকগুলো আছে, এগুলো কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। সুতরাং এই 6 বছরের মধ্যে দেখবেন যে সার্টিফিকেশন ট্র্যাকে অনেক পরিবর্তন চলে আসবে। এবং আপনি যদি এখন অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটর নেন, তারপর হচ্ছে আপনার সিকিউরিটি নেন, এরপরে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই 6 বছর পরে আপনাকে আর কোন সার্টিফিকেটটা আবার নিতে হবে। এইভাবে করে করে আসলে আমাদেরকে সার্টিফিকেটের যে পার্টটা আছে সেই পার্টটা কভার করতে হয়। তো আমি এখন আপনি একটু প্র্যাকটিক্যাল আসলে করে দেখাতে চাচ্ছি। আমি আপনার মাইক্রোসফটের যে সার্টিফাইড ট্রেনার আছে, ওই সার্টিফাইড ট্রেনারের সার্টিফিকেট আমার আছে। তো এমসিটি যারা আছে তাদের হচ্ছে আপনার একটা সুবিধা দেওয়া হয় মাইক্রোসফট থেকে, সেটা হচ্ছে আপনার প্রতি মাসে ওরা $100 ফ্রি প্রোভাইড করে। প্রতি মাসে $100 একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আপনি যখন ওদের ভার্চুয়াল মেশিনগুলো ইউজ করবেন তখন কিন্তু আপনাকে চার্জ দিতে হবে, স্টোরেজের জন্য, ভিএমের জন্য, নেটওয়ার্কের জন্য, বিভিন্ন দিক থেকে আপনাকে হচ্ছে চার্জ দিতে হবে। আপনি যদি একটা হার্ড ডিস্ক নেন, এই হার্ড ডিস্কের এখন আমরা কোনটা কিনতেছি, হার্ড ডিস্কের পরিবর্তে আমরা এসএসডির দিকে সুইচ হচ্ছি না, বেশি পরিমাণে আমরা পারফরমেন্স ওর কাছ থেকে আদায় করে নিতে পারতেছি। একইভাবে আমরা যখন ক্লাউডের মধ্যে একটা সার্ভার পিক করব, ওই সার্ভারটা আমরা কোন পারপাসে নিচ্ছি তার উপর বেস করে আমরা হচ্ছে ওইখানে স্টোরেজের ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। তো ওইখান থেকে যদি আমরা এসএসডির মধ্যে দেখি প্রিমিয়াম একটা এসএসডি আছে, ওটা কস্টিং অবশ্যই বেশি হবে। তারপরে ওর থেকে আরেকটু পারফরমেন্স একটু ভালো, মানে একটু কম, এটা হচ্ছে রেগুলার এসএসডি, ওটা নিলে আমার কস্টিং আরেকটু কম হবে। তারপর রেগুলার হার্ড ডিস্ক এইচডিডি, ওটা নিলে পারফরমেন্সটা আরেকটু কম হবে, কস্টিংটাও কমে আসবে। হ্যাঁ, এরকমভাবে হচ্ছে আপনি যেই পরিমাণে রিসোর্স ওর কাছ থেকে নেবেন ওই অনুযায়ী আপনাকে টাকা প্রোভাইড করতে হবে। তো আমরা যদি আপনার মাইক্রোসফটের আপনার অ্যাজুর প্র্যাকটিস করতে চাই, তাহলে যেটা করতে হবে, আমাকে একটা ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড থাকতে হবে। ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড করার যে প্রসেসটা, সেটা হচ্ছে আপনাকে প্রথমত একটা পাসপোর্ট তৈরি করতে হবে। অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে, যদি আপনি রোহিঙ্গা হন তাহলে তো আর করতে পারবেন না। বাংলাদেশের নাগরিক হলে আপনি কি করতে পারবেন, পাসপোর্ট করতে পারেন। পাসপোর্ট করলে আপনি হচ্ছে ব্যাংকে যে একটা অ্যাকাউন্ট খুলবেন এবং বলবেন যে আমি আমার এই পাসপোর্টের অ্যাগেনস্টে ডলার এনরোলস করতে চাচ্ছি, এবং আপনি প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণে ডলার আপনার অ্যাকাউন্টে খরচ করতে পারবেন। এটা সাধারণত 5 থেকে 7,000 পর্যন্ত। তো আপনি যদি $5,000 কথা চিন্তা করেন যে আপনি আপনার এই পাসপোর্ট দিয়ে এই অ্যাকাউন্টে যদি আপনি 2টা ব্যাংকে ক্রেডিট করেন, মানে ক্রেডিট কার্ড তৈরি করেন, তাহলে কি আপনি $10,000 খরচ করতে পারবেন? ব্যাপারটা এরকম না, আপনি শুধু 5,000 টাকাই পারবেন, কারণ আপনার এই পাসপোর্টের অ্যাগেনস্টে হচ্ছে ওই হিসাবগুলো আসবে। তাহলে আমরা যদি আপনার পাসপোর্ট তৈরি করা থাকে, আমি একটা ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করি, তারপর আমাকে যেটা করতে হবে, আমাকে টাকা জমা দিতে হবে এবং বলতে হবে এই টাকাটা আমি আসলে ডলারে কনভার্ট করে তারপরে ঢোকাতে চাচ্ছি, যাতে আমি ডলার দিয়ে ওটা খরচ করতে পারি। ফেসবুক বুস্টিং, তারপর হচ্ছে বাইরে থেকে অনলাইন শপিং, ডোমেন পারচেস করা, ক্লাউড কম্পিউটিং, এরকম বিভিন্ন পারপাস। তখন আপনি যদি আপনার মাইক্রোসফট অ্যাজুরের এখানে একটা অ্যাকাউন্ট করেন, তাহলে সাধারণত আপনাকে প্রথম মাসের জন্য ওরা $200 ফ্রি দিবে। $200 দিয়ে আপনি খরচ করে 30 দিন
$200 খরচ টরচ করে ফ্রি খেয়ে খেয়ে দেখবেন আর কি যে কেমন মজা লাগে। যে আমি যেটা চাচ্ছি যে ওদের এখানে আমার সার্ভারটাকে সুইচ করব, 1 মাস আমি টেস্টিং পারপাসে রান করে দেখব যে করা যায় কিনা। যদি করা যায় তাহলে আমি কি করব, পার্মানেন্টভাবে চিন্তা ভাবনা করব। তো এছাড়া আপনি যদি আপনার এমসিডি থাকে তাহলে আপনি যেটা করতে পারবেন যে প্রতি মাসে মাসে হচ্ছে আপনার $100 করে পাবেন। আবার যদি আপনি স্টুডেন্ট হন তাহলে প্রথম বছরের জন্য হচ্ছে স্টুডেন্টদেরকে মাইক্রোসফট অনেক আগে থেকেই বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস বা বেনিফিট প্রোভাইড করে। যেমন আপনার ভেন্ডর এক্সাম যেটা হয় সেটা যদি আপনি স্টুডেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করেন, আপনার ভেন্ডর এক্সামের কস্ট যদি $100 হয় সেটা আপনার $50 নেমে আসবে। তার মানে সরাসরি 50% ডিসকাউন্ট মাইক্রোসফট হচ্ছে স্টুডেন্টদের জন্য প্রোভাইড করে। তো হ্যাঁ, আপনার না, ওইটা আপনি যখন রেজিস্ট্রেশন করবেন এক্সামের জন্য তখন হচ্ছে আপনার ওইভাবেই রেজিস্ট্রেশনটা করতে হয় এক্সামের জন্য, ভেন্ডর এক্সামের জন্য যে আমি স্টুডেন্ট, এবং একবার রেজিস্ট্রেশন করে ফেললে পরবর্তীতে আপনি ওইটা কন্টিনিউ করতে পারবেন। তো আপনি যদি স্টুডেন্ট হিসেবে ক্রেডিট কার্ড নিজের হোক বা বাবা মার হোক বা ভাই বোনের হোক কারো কাছ থেকে হচ্ছে আপনি মাইক্রোসফটে অ্যাকাউন্ট করতে পারেন, করলে আপনি হচ্ছে প্রথম এক বছর প্রতি মাসে $100 করে ফ্রি পাবেন। তার মানে 12 মাসে আপনি $1200 খরচ করতে পারবেন বিভিন্ন জিনিস শেখার জন্য, যে আমি হয়তো ভবিষ্যতে জবের জন্য নিজেকে প্রিপেয়ার করতেছি। হ্যাঁ, সার্ভিসগুলোর অ্যাগেনস্টে। তো আমরা যখন একটা সার্ভার বানাবো, এই যে আমরা অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে যেই টপিকসগুলো কভার করব তার মধ্যে কিন্তু এইটাও আছে যে আমি যদি একটা সার্ভিস নেই, সার্ভিসের জন্য কি পরিমাণে কস্টিং আমাকে দিতে হবে। যেমন আপনি এমন কোথাও যে ধরেন বাণিজ্য মেলার মধ্যে আপনি বিরিয়ানি খেতে গেলেন, তারপর সালাদ দিয়ে আপনার কাছ থেকে $500 নিয়ে গেল, ওরকম হইলে তো বিপদ, তাই না? আগে আমাকে মেনু কার্ড দেখতে হবে যে তোমার মধ্যে কোনো হিডেন চার্জ আছে নাকি, আমি এটা অর্ডার দিচ্ছি এর সাথে তুমি কী কী দিবা, এবং আমি যখন পেমেন্ট করতে যাবো তখন কত % ভ্যাট, কত % সার্ভিস চার্জ নিয়ে তুমি আমার কত টাকা নিবা, এটা আমাকে বুঝতে হবে। তো একইভাবে আমরা যখন মাইক্রোসফটের মধ্যে ক্লাউডের মধ্যে একটা সার্ভার ডিপ্লয় করব তখন আমাকে বুঝতে হবে যে আমি আপনার হচ্ছে কি বলে যে যেই সার্ভিসটা রান করব এই সার্ভিসটার জন্য আমাকে কোন কোন দিক থেকে সে আমাকে চার্জ করবে। যেমন আমি যেটা বললাম আপনাকে যে আপনি আপনার যেই লেভেলের বা যেই ক্যাটাগরির স্টোরেজটা নিচ্ছেন ওই অনুযায়ী চার্জ আসবে। আপনি প্রসেসর যদি বেশি নেন ওই পরিমাণে চার্জ আসবে, র্যাম বেশি নেন ওই পরিমাণে চার্জ আসবে। আপনি যদি পাবলিক আইপি, তো আমরা বুঝি পাবলিক আইপি নেন ওই পরিমাণে চার্জ আসবে। আপনি যদি চান যে আমার সার্ভারটা 2 জায়গার পরিবর্তে 3 জায়গায় 5 জায়গায় হচ্ছে ব্যাকআপ হিসেবে রাখতে হবে, ওই পরিমাণে চার্জ আসবে। মাইক্রোসফটের আছে আপনার পে অ্যাজ ইউ গো, এরকম একটা সার্ভিস আছে যে আপনি যতটুকু ইউজ করবেন মিনিটে ততটুকু হচ্ছে আপনি ওদেরকে টাকা দিবেন। আমি যদি 1 মিনিট ইউজ করি আমাকে 1 মিনিটের জন্য টাকা দিতে হবে। তো যদিও আপনি যদি এইভাবে ইউজ করেন তাহলে আপনার একটা সার্ভিসের জন্য অনেক পরিমাণে টাকা দিতে হবে। এর চাইতে আরও অন্য ধরনের ওদের সার্ভিস আছে, যেমন আপনি যদি চান একটা সার্ভার 2 বছরের জন্য 3 বছরের জন্য লিজ আকারে ভাড়া আকারে নিয়ে নেন, যে এই 2-3 বছর আমিই চালাবো, অন্য কাউকে তোমার এই স্টোরেজ ভাড়া বা এই হার্ডওয়্যার ভাড়া দিতে হবে না, তখন আপনার খরচটা অনেক নেমে আসবে নিচে। কিন্তু আপনি যদি দেখেন যে আমি প্রতি মিনিটের মতো মানে অনেকটা প্রিপেড সিস্টেমে টাকা দিব, তখন দেখা যাবে যে আপনি ওই টেস্টিংয়ের জন্য হয়তো এই সার্ভিসটা বা স্টুডেন্ট হিসেবে এই সার্ভিসটা ইউজ করবেন, কিন্তু আপনি একটা সার্ভার ডিপ্লয় করছেন কখনোই কিন্তু আপনি মিনিটে টাকা দেবেন না, কারণ তখন আপনার টাকার পরিমাণটা ওরা অনেক বেশি নিয়ে নেবে। তো যেমন আপনি যদি বাংলালিংকের, গ্রামীণের ওদের কথা বলেন, আপনি কোনো ব্যান্ডউইথ পারচেস না করে আপনি যদি নেট অন করে রাখেন তাহলে ওরা পার কিলোবাইট টাকা নেয় না। তারপর আমরা প্যাকেজ কিনি কেন? কারণ তুলনামূলকভাবে ওটা সস্তা পড়ে। আমি যদি পার কিলোবাইট হিসেবে টাকা দিই তখন কিন্তু ওরা 1 MB-তে অনেক টাকা কেটে নিয়ে যাবে, ব্যাপারটা অনেকটা এরকম। আচ্ছা, তো আমরা একটা ক্লাউডের মধ্যে সার্ভার তৈরি করে দেখেন এটা আমরা হচ্ছে অ্যাজুরের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, যেখান থেকে হচ্ছে আমরা ভার্চুয়াল মেশিন এবং বিভিন্ন সার্ভিস কনফিগারেশন করতে পারবো। তো আমার একটা অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে এখানে লগ ইন করে রাখা আছে, অবশ্যই এটা আমার ওরকম ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ডের অ্যাগেন্স্টে একটা অ্যাকাউন্ট হবে। যখন আপনি একটা অ্যাকাউন্ট খুলতে যাবেন, খুলতে গেলে ওরা হচ্ছে আপনার একটা ক্রেডিট কার্ডের ইনফরমেশন নেবে এবং ওই ক্রেডিট কার্ড থেকে $1 বা অল্প পরিমাণে অর্থ ওরা হচ্ছে কেটে নেবে। কেটে নেওয়ার পরে 24 ঘন্টা পরে ওই টাকাটা আবার ফেরত দিয়ে দেবে। কেন দিবে? কারণ আপনি যে ক্রেডিট কার্ডের ইনফরমেশনটা দিচ্ছেন ওইটা আসলে এখন ট্রানজ্যাকশনের যোগ্য কিনা, ওটা দিয়ে ট্রানজ্যাকশন করা যাচ্ছে কিনা, যায় কিনা, এটা টেস্ট করার জন্য। তো হয়ে গেলে ওরা আপনার টাকা দিয়ে দিচ্ছে, এবং আপনি যদি প্রথম মাসের জন্য চিন্তা করেন আপনার 30 দিন তো ফ্রি, ভাবে চিন্তা করার কিছু নাই। তো এখানে আমরা দেখতে পাবো যে ভার্চুয়াল মেশিন নামে একটা অপশন আছে। তো আমরা ভার্চুয়াল মেশিনের মধ্যে যদি ক্লিক করলে দেখেন এখানে ক্রিয়েট নামে একটা অপশন আছে। তো আমরা একটা ভার্চুয়াল মেশিন বানাবো, যেটা হচ্ছে আমি আপনাকে একটা
হাইপার ভিতে একটা আপনারা ভিএমআরে বা হাইপার ভিতে হাইপারভাইজারে কখনো ভার্চুয়াল মেশিন তৈরি করছেন? আপনি করছেন, আপনিও করছেন, আপনারা করেন না। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য আমি একটু দেখাচ্ছি, একদম সিম্পল একটা বিষয়। তো আমি ভার্চুয়াল মেশিন আসলে রান করবো না, জাস্ট তৈরি করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার হাইপারভাইজার। তো আমি কিন্তু ওরকম একটা হাইপারভাইজারের মধ্যে মেশিন বানাচ্ছি ক্লাউডে। হ্যাঁ, তো কনসেপ্টটা দেখানোর জন্য আমি এখান থেকে একটু দেখাচ্ছি। আপনি ফাইলে গেলেন, নিউ ভার্চুয়াল মেশিন বললে সে আপনাকে বললো যে তুমি টিপিক্যাল যাবা নাকি অ্যাডভান্সে যাবা। আমি অ্যাডভান্সে যাবো, কাস্টমে আসলাম। তারপর হচ্ছে আমার প্ল্যাটফর্মটা দেখাচ্ছে কী কী আমি ইউজ করতে পারবো। ম্যাক্সিমাম 64 GB মেমোরি অ্যাসাইন করতে পারবো একটা ভিএমকে। তারপর হচ্ছে 16টা প্রসেসর এরকম দেখাচ্ছে, 10টা ল্যান্ড কার্ড, এত টেরাবাইট হার্ড ডিস্ক। নেক্সটে গেলাম, তারপর হচ্ছে আমি এখানে বললাম যে আমার যে অপারেটিং সিস্টেমটা সেট আপ দিব, কোন অপারেটিং সিস্টেমটা সেট আপ দিব, কোন আইএসও থেকে সেট আপ দিব, এটা আমি তোমাকে পরে বলতেছি, তুমি একটু ওয়েট করো। নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পর এখানে আসলো যে আপনি কোন ক্যাটাগরি অপারেটিং সিস্টেম সেট আপ দেবেন। ধরুন আমি সেট আপ দিব হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ। তো এখানে ক্লিক করে দেখেন মাইক্রোসফট উইন্ডোজের যেই সার্ভিসগুলো আছে এরকম একটা লিস্ট আপনি দেখতে পাচ্ছেন। ক্লাউডের মধ্যে কিন্তু আপনার ফ্লেভারটা অনেকটা এরকমই হবে, সেই জন্য আমি এখান থেকে দেখাচ্ছি। আমি ধরুন এখান থেকে সেট আপ দেবো কোনটা, হ্যাঁ আমি ধরুন এখান থেকে সেট আপ দেবো কোনটা, উইন্ডোজ সার্ভার 2016, ধরুন আমি এটা সেট আপ দেবো। তো নেক্সটে গেলাম, নেক্সটে দেওয়ার পরে আমি যেই ক্যাটাগরিটা পিক করছি ওই রকম একটা নাম আমার এখানে চলে আসে। আমি ধরেন এখানে নাম দিলাম উইন্ডোজ সার্ভার 2016-01। এটা আমার উইন্ডোজ সার্ভার 2016-এর প্রথম সার্ভার, এবং আমি স্পেসগুলো কেটে দিলাম। এখানে দেখেন কোন লোকেশনে রাখবো এটা আমাকে দেখাচ্ছে। নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পর আমাকে বলছে তুমি এমবিআরে যাবা নাকি জিবিটিতে যাবা। তো আমি ধরেন এখানে বায়োসটা পিক করলাম, লেগেসি যেই মেথডটা আছে জাস্ট দেখানোর জন্য। এরপর বলছে তুমি প্রসেসর নিবা, কয়টা কোন নিবা, কয়টা তোমার ফিজিক্যাল প্রসেসর আছে, সেখান থেকে কী পরিমাণে রিসোর্স তুমি অ্যাসাইন করবা। তো আমি বললাম যে আমার নাম্বার অফ প্রসেসর হবে হচ্ছে 2টা, এবং আপনার প্রত্যেকটা প্রসেসর থেকে একটা করে কোর ওকে অ্যাসাইন করো। নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পরে বলছে তুমি র্যাম কতটুকু দিবা। এগুলো পরবর্তীতে আপনি ক্রিয়েট করার পরেও কী করতে পারবেন, ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন। ক্লাউডের মধ্যে কিন্তু সেম কনসেপ্ট, যের জন্য কিন্তু আমি আপনাকে ভিএমআর এর মধ্যে একটু কনফিগারেশন করে দেখাচ্ছি, যাতে আপনি যদি একদম নতুন হন যাতে ব্যাপারটা একটু বুঝতে পারেন যে ওইখানে কী হবে। তো এরপরে আপনাকে যেটা বলতো, যেই ভার্চুয়াল মেশিনটা আপনি বানাবেন, যে সার্ভারটা রান করবেন, তাকে কী পরিমাণে র্যাম আপনি দেবেন। আপনি দেখেন 64 GB পর্যন্ত দিতে পারেন। তো আমি বললাম যে ওকে আমি কী করবো, 8 GB র্যাম দেবো। আমি যদি সার্ভারটা চালু না করি, সার্ভারটা যদি বন্ধ করে রাখি, তাহলে কিন্তু আমাকে এখান থেকে র্যাম অ্যাসাইন করতে হবে না। হ্যাঁ, আমি এখানে লিখে দিতে পারি 8192। তো এরপর আমি নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পর দেখেন আমাকে বলছে তুমি যে তোমার ল্যান্ড কার্ডটা নিবা, কোন ক্যাটাগরিতে নিবা, এটা আমি এখন ডিসকাস করতে চাচ্ছি না আসলে। তো যদি আমি চাই যে আমার এই মেশিনটার মধ্যে ইন্টারনেট চলে আসুক, এবং আমি আসলে আমার যে ফিজিক্যাল রাউটার আছে ওর সাথে সরাসরি কানেক্ট করতে চাচ্ছি না, আমার এই যদি ফিজিক্যাল মেশিনে ইন্টারনেট থাকে তাহলে ভার্চুয়াল মেশিনে যাতে ইন্টারনেট চলে আসে সেই জন্য আমি নেটে যাব। তো এরপরে হচ্ছে আমি এখানে আসছি ইনপুট আউটপুট কন্ট্রোলার, যেটা রিকমেন্ডেড, সেটা আমি নিলাম। নেওয়ার পরে আমি নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পর হচ্ছে আপনার সিলেক্ট এ ডিস্ক টাইপ। আপনার যে হার্ড ডিস্কটা আছে, এই হার্ড ডিস্কটা আপনি কোন ক্যাটাগরি নেবেন, রেকমেন্ডেড বলছে এনভিএমই। তো আমি হচ্ছে স্ক্যাজি নিচ্ছি, যেহেতু আমার এখানে এনভিএমই আসলে এসএসডি লাগানো নাই, আমি হচ্ছে স্ক্যাজি নিচ্ছি। এবং আপনার এনভিএমই নিলে স্টোরেজের আপনার যেই ক্লাসিক্যাল নেমগুলো ওই নেমের মধ্যে একটু পরিবর্তন আসে, সেই জন্য আমি এখানে স্ক্যাজি নিচ্ছি। নেক্সটে যাচ্ছি, নেক্সটে যাওয়ার পর আমাকে বলছে তুমি যে ভার্চুয়াল হার্ড ডিস্কটা অ্যাড করবা, এটা কি তোমার আগে থেকে ক্রিয়েট করা আছে নাকি অ্যাড করবা, নাকি একটা ফিজিক্যাল হার্ড ডিস্কে হচ্ছে ভার্চুয়াল মেশিনে হার্ড ডিস্ক হিসেবে সরাসরি ইউজ করবো। আমি বললাম যে না, আমি নতুন একটা হার্ড ডিস্ক ক্রিয়েট করবো, সেটাকে আমি অ্যাসাইন করবো। বলছে যে হার্ড ডিস্কটা বানাবা সেই হার্ড ডিস্কটার সাইজ কতটুকু দিবা। আমি বললাম যে 100 GB দিব। এরপরে বলছে যে এই যে 100 GB দিবা, তুমি তো এখন ডাটা রাখবা হচ্ছে 10 GB 20 GB, তাহলে কি ও এখনই 100 GB দখল করে নেবে, নাকি তুমি যত ডাটা রাখবা আস্তে 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 এটা বাড়তে থাকবে। আমি বললাম এটা আস্তে আস্তে বাড়লে আমার জন্য ভালো। এখনই 100 GB দখল করে রাখছে আর আমি ডাটা রাখলাম মাত্র 10 GB, তাহলে তো আমার 90 GB বৃথা, তাই না, ফাও। তো সেই জন্য আমরা যেটা বলছি যে অ্যালোকেট অল দ্য ডিস্ক স্পেস নাও, এটা নিলে আমার এখনই 100 GB নিয়ে নিবে। আমি বললাম না, এটা না, আমি কি নিব, আমি নিব হচ্ছে এটা ডাইনামিক্যালি লার্জ হবে, আস্তে আস্তে বড় হতে থাকবে, এবং এই যে একটা হার্ড ডিস্কের ফাইল তৈরি হবে, লজিক্যাল একটা ফাইল, এই ফাইলটা হবে হচ্ছে একটা ফাইল। নেক্সটে গেলাম, পরে বললো যে নাম কি রাখবা, যা আছে থাকুক। এরপর হচ্ছে আমি এখানে আমার যে হার্ডওয়্যারটা সেটাকে কাস্টমাইজ করতে পারি। তারপর আমি বললাম যে আমি অপারেটিং সিস্টেমটা সেট আপ দেবো, কোনটা সেট আপ দেবো হচ্ছে আমার এখানে বিভিন্ন অপারেটিং সিস্টেম আছে, যেমন আমি সেট আপ দেবো হচ্ছে উইন্ডোজ সার্ভার 2016 আছে নাকি, এখানে দেখে নিই আমি একটু। উইন্ডোজ সার্ভার কই গেল, আচ্ছা এখানে তো আমি উইন্ডোজ সার্ভার 2016 পাচ্ছি না, উইন্ডোজ সার্ভার 2012 আছে, ঠিক আছে। তো আমার অনেক পোর্টেবল হার্ড ডিস্ক আছে, তো আসলে হয়তো এই ল্যাপটপটার মধ্যে নাই, এবং আমার আপনার ল্যাপটপে একাধিক, সেজন্য হয়তো এই ল্যাপটপের মধ্যে রাখি নাই আর কি। ভাইবেন না যে স্যারের কাছে হচ্ছে উইন্ডোজ সার্ভার 2016 আইওসও নাই, ব্যাপারটা আসলে মোটেও এমন না। আচ্ছা, তো এই যে আমার একটা ভার্চুয়াল মেশিন তৈরি হয়ে গেল, আমি যদি এটাকে এখন স্টার্ট করে দিই তাহলে হচ্ছে ও এখন রিসোর্সটা নিতে থাকবে, যেই পরিমাণে রিসোর্স ওকে দিচ্ছি। আর যদি স্টার্ট না করি তাহলে কোনো সমস্যা নেই।
তাহলে আমরা এখন যেটা করব, এরকম একটা মেশিন হচ্ছে কোথায় বানাবো, এই অ্যাজুরের মধ্যে বানাবো। তো আমরা দেখেন এখানে কি দেখতে পাচ্ছি, ভার্চুয়াল মেশিনস, ক্রিয়েটে ক্লিক করবো, যেভাবে ভিএমওয়ারে বানাইছি ক্রিয়েট, কি বানাবো, ভার্চুয়াল মেশিন বানাবো। ভার্চুয়াল মেশিন বানালে এখানে দেখেন ভার্চুয়াল মেশিনের বেসিক কিছু জিনিস আসবে, হার্ড ডিস্কের অপশন আসবে, নেটওয়ার্কের অপশন আসবে, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে অপশনগুলো আসবে। তো আমরা এখন আসলে এত ডিটেলসে যেতে চাচ্ছি না। তো আপনি যেই সাবস্ক্রিপশনটা ইউজ করতেছেন, যেই ক্যাটাগরিতে আপনি এখান থেকে বানাচ্ছেন, যেমন আমারটা হচ্ছে আপনার, যদি আমার ক্রেডিট কার্ড দিয়ে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করি এবং ওই অ্যাকাউন্টটা থেকে আমি চাচ্ছি এই মেশিনটা চালাইতে, তাহলে ওই অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। আর আমার যে মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার, ওই প্রোফাইলটা থেকে যদি আমি বানাতে চাই তাহলে ওখান থেকে টাকা কাটবে। তো আপনি এখানে হচ্ছে ওই সাবস্ক্রিপশনটা উল্লেখ করে দিতে পারেন। তারপর হচ্ছে রিসোর্স গ্রুপ, এটা হচ্ছে আপনার একটা ভার্চুয়াল ডাটা সেন্টারের মতো, কোথায় আপনি আপনার এভিএমটাকে রাখবেন। তো আমি এখানে ধরেন একটা নাম দিলাম রিসোর্স গ্রুপ, টেস্ট রিসোর্স গ্রুপ, এরকম একটা নাম দিই, টেস্ট রিসোর্স গ্রুপ। তো ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এরপর হচ্ছে ভার্চুয়াল মেশিনের একটা নাম দিতে হবে, যেইভাবে আমরা কি করছি, এখানে একটা নাম দিছি, যেমন উইন্ডোজ সার্ভার 2016-01, এরকম একটা নাম দিতে হবে। ধরুন আমি এখানে কি করবো, উইন্ডোজ সার্ভার 2019 চালাবো, তাহলে আমি এখানে নাম দিচ্ছি উইন সার্ভার 2019, আচ্ছা 2019, এরকম একটা নাম দিলাম। ভার্চুয়াল মেশিন একটা নাম দিতে হবে। তারপরে আপনি আপনার যে ডাটা সেন্টারটা, আপনার এই যে মেশিনটা আছে, এটা কোন রিজিয়নের মধ্যে রাখবেন। আপনি যদি বাংলাদেশে থাকেন এবং ধরেন সিঙ্গাপুর, ইন্ডিয়া, এই সমস্ত জায়গায় যদি অ্যাজুরের ডাটা সেন্টার থাকে, তাহলে কিন্তু আপনার সার্ভারটাকে এই লোকেশনে রাখলে ভালো। কারণ আপনি রাউটিং সুইচিংয়ের মধ্যে পড়ছেন যে যত দূরে আমি যাব তত কিন্তু আমার পারফরমেন্সটা আস্তে আস্তে খারাপ হইতে থাকবে, তাই না? আর আমি যদি এখান থেকে ধরেন 5টা রাউটার দূরে যেয়ে আমার সার্ভিসটা পেয়ে যাই, তাহলে আমার সার্ভিস ভালো হবে, নাকি আমি 12টা রাউটার দূরে গেলে সার্ভিসটা পেলে আমার সার্ভিসটা ভালো হবে? আপনারা ডিএনএস বোঝেন, ডিএনএস এর মধ্যে দেখবেন আমরা যখন আইএসপিকে বলি যে আমার ব্যান্ডউইথ ভালো না, তখন আইএসপি বলে আপনার ডিএনএসটা চেঞ্জ করেন। যে ডিএনএসটা আছে ওই ডিএনএসের পরিবর্তে আপনি গুগলের ডিএনএসটা ইউজ না করে আমি আপনাকে যে ডিএনএসের অ্যাড্রেসটা বলছি এই ডিএনএস অ্যাড্রেসটা ইউজ করেন। হয়েছে কখন আপনাদের ক্ষেত্রে এরকম হয়েছে বা শুনছেন? বা যদি না শুনেন তাহলে বাসায় যেয়ে আপনার পিসির আপনার ডিএনএসের অপশনটা দেখবেন। কেউ দেখতে আশা করি জানি, মানে ডিএনএস কখনো চেঞ্জ হয় কিনা। আপনি আসলে যেই সার্ভারটাকে ডিএনএস সার্ভার হিসেবে ইউজ করবেন ওইটা আপনি চেঞ্জ করতে পারেন। যদি আপনি আইএসপি প্রোভাইড করা ডিএনএস সার্ভার ইউজ করেন তাহলে দেখা যাবে যে ওরা একটা ডিএনএস সার্ভারের যে ডাটাবেসটা আছে এই ডাটাবেসটাকে ক্যাশ করে রাখছে। এই যে আমরা ক্যাশ সার্ভারের কথা শুনি না, যে গুগলের ক্যাশ সার্ভার, ফেসবুকের ক্যাশ সার্ভার। তাহলে যেটা হয় যে আপনি ইউটিউবের যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা দেখার জন্য ইউটিউবের সার্ভারে যাওয়ার দরকার নেই, ওই ভিডিওটাই আইএসপির এখানে ডাউনলোড আগে থেকে করে রাখা আছে। সেই জন্য কিন্তু ওরা বলতেছে যে তোমার 5 MB ব্যান্ডউইথ, কিন্তু ইউটিউবের ব্যান্ডউইথ হচ্ছে 50 MB, এরকম বিভিন্ন প্যাকেজ দিয়ে আমাদের অফার দেয় না। কারণটা হচ্ছে ওরা হচ্ছে আপনি ধরেন একটা ভিডিও দেখতেছেন, ওই ভিডিওটা লোকালি সার্ভারে সেভ হয়ে থাকে। সেভ হয়ে থাকলে পরে ধরেন এই স্যার কী করলো, ওই ভিডিও দেখার জন্য গেল, ভাইরাল একটা ভিডিও, তখন কি হবে, ওনাকে কিন্তু আর ইউটিউবে পাঠাবে না, ওই লোকাল হার্ড ডিস্ক থেকে ওই ভিডিওটা প্লে করে দেবে। তাহলে আপনি তখন কিন্তু আপনার যে আইএসপি, ওই আইএসপির যে স্টোরেজ আছে ওইখান থেকে ভিডিওটা প্লে করতে পারতেছেন। তাহলে আপনার কিন্তু ব্যান্ডউইথটা অনেক বেটার পাচ্ছেন, আপনি সার্ভিসটা অনেক বেটার পাচ্ছেন। একইভাবে আমরা যদি দেখি যে আমাদের আশেপাশে যে রিজনগুলো আছে এখানে যদি আমরা আমাদের ভিএমটাকে রাখি তাহলে কিন্তু আমাদের পারফরমেন্সটা ভালো হবে, আমাকে অনেক দূরে যেতে হচ্ছে না। আবার আপনি কোন রিজনের মধ্যে আপনার ভিএমটাকে রাখবেন তার উপর বেস করে কিন্তু আপনাকে চার্জ দিতে হবে। কারণ আপনি ধরেন ইন্ডিয়ার মধ্যে অ্যাজুরে ডাটা সেন্টার আছে যেখানে চাইলে আপনি আপনার ভিএমগুলোকে রাখতে পারেন। এবার ইন্ডিয়ার যে লেবার কস্ট এটা বেশি নাকি অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকায় বেশি? কোথায় বেশি? ওদিকে বেশি। সার্ভার তো সেই, হার্ডওয়্যার সব সেই, কিন্তু আপনি দেখা যাচ্ছে একটা ফ্লোর ভাড়া নিচ্ছেন, একটা জায়গা ভাড়া নিচ্ছেন, ওই ভাড়াটাও বেশি। আপনি যে লোকদের স্যালারি দিচ্ছেন ওদের স্যালারিও বেশি। সেই জন্য আপনার কোন রিজনে আপনি আপনার মেশিনটাকে রাখছেন তার উপর বেস করে আপনার টাকাটা এদিক ওদিক হবে। এই জন্য আমি বললাম যে আপনি যখন একটা ভিএম তৈরি করবেন এই ভিএমটা কোন দিক থেকে কোন ক্যাটাগরিতে আপনাকে টাকাগুলো কাটবে সেটা আপনাকে আগে প্রপারলি ক্যালকুলেট করে নিতে হবে। তো যদিও ও আপনাকে শো করবে
তো আচ্ছা আমি একটু দূরে তাড়াতাড়ি চলে যাই। ইমেজের মধ্যে দেখেন আপনি কোন ভিএমটা ডিপ্লয় করবেন, এখানে একটা লিস্ট আপনি দেখতে পাচ্ছেন যে উবুন্টু আছে, তারপর হচ্ছে সুসি, এটা হচ্ছে একটা লিনাক্সের সার্ভার, তারপর হচ্ছে রেড হ্যাটের নাম আপনারা শুনছেন, খুবই পপুলার একটা সার্ভার। আমার রেড হ্যাটের আপনার 5টা সার্টিফিকেট আছে, ওরাকল লিনাক্স, ডেভিয়ান, সেন্টোস হচ্ছে আপনার রেড হ্যাটের ফ্রি ভার্সন। তারপর হচ্ছে দেখেন উইন্ডোজ সার্ভারের বেশ কিছু ভার্সন আছে, আপনি উইন্ডোজ 10ও চালাতে পারবেন। এবং এছাড়া যদি আপনি আরও ক্যাটাগরি দেখতে চান তাহলে সি অল ইমেজে ক্লিক করতে পারেন। তো আমরা ওদিকে যাবো না, আমরা উইন্ডোজ সার্ভারে একটা মেশিন এখানে বানাতে চাচ্ছে। তো সাইজের ক্ষেত্রে দেখেন এখানে আপনার বলতেছে যে আপনি যদি এই মেশিনটাকে চালালে আপনি যদি 30 দিন চালায় রাখেন তাহলে দিন শেষে ও হচ্ছে আপনার কাছ থেকে কত টাকা নিয়ে নিবে, ও নিবে হচ্ছে আপনার মোটামুটি আপনার $60 মতো। আমি যদি সারা মাস জুড়ে পুরো মাস জুড়ে চালাই তাহলে আমাকে কি করতে হবে, $60 ওকে পে করতে হবে। আর যদি আমি মেশিনটা না চালিয়ে বন্ধ করে রাখি বা চালানোর পর ডিলিট করে দিলাম, টেস্টিং করা শেষ, মেশিন ডিলিটটা যতক্ষণ ইউজ করি ততক্ষণ টাকা। তো সাইজের মধ্যে ক্লিক করে দেখি এখানে আর কি অপশন আছে। দেখেন এখানে আমি যেটা নিছিলাম বা যেটা আমার নেওয়া আছে, এই ক্ষেত্রে আমাকে ভার্চুয়াল প্রসেসর প্রোভাইড করবে হচ্ছে আপনার একটা 1 vCPU এবং র্যাম দিবে কত, 3.5 জিবির মতো, 3.5 জিবি। আমি যদি পরেরটা হচ্ছে এটা সেম, এটা যদি নেই তাহলে 4টা ভার্চুয়াল মেশিন দিবে, 4টা ভার্চুয়াল সিপিইউ দিবে, 4টা ভার্চুয়াল প্রসেসর দিবে, র্যাম দিবে কত, 16 জিবি র্যাম। তাহলে আমার পুরো মাস যদি আমি চালাই $182 চলে আসবে। আর যদি আমি 2টা ভার্চুয়াল প্রসেসর নেই, 16 জিবি র্যাম নেই, তাহলে কস্টিংটা দেখেন কম। তাহলে এইভাবে বিভিন্ন ক্যাটাগরি আছে। ধরুন আমি এখানে যেহেতু মেশিনটাকে দ্রুত একটু দেখাতে চাচ্ছি, তাহলে আমি কি করলাম, এখানে আপনার সবচাইতে যেটা ভালো আছে এরকম একটা ভিএম দিলাম। আর যেহেতু আমি হয়তো এটাকে 15-20 মিনিট চালাবো, সুতরাং এরপরে ডিলিট করে দিলে আমার টাকা কাটবে না। ইউজার নেমের মধ্যে আমি বলতেছি আমার ইউজার নেম হবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। তো এরপর হচ্ছে পাসওয়ার্ড আমি এখানে, আচ্ছা এখানে বলছে যে মাস্ট নট ইনক্লুড রিজার্ভ ওয়ার্ড। এখানে বলছে যে কিছু কিছু ইউজার নেম ওর হচ্ছে রিজার্ভ করে রাখছে, যে রিজার্ভ করা ইউজার নেমগুলো আপনি ইউজ করতে পারবেন না। তো আমি অন্য একটা নাম দিয়ে তৈরি করছি, ধরেন সিম্পল রাখার জন্য আমি স্টুডেন্ট নাম দিয়ে তৈরি করলাম। স্টুডেন্ট পাসওয়ার্ড দিলাম হচ্ছে সিম্পল কিছু একটা পাসওয়ার্ড দিলাম। এখানে পাসওয়ার্ডটা যদি আমি দেই, আমাকে বলছে যে আমার পাসওয়ার্ডটা মিনিমাম কত ক্যারেক্টার হইতে হবে, 12 ক্যারেক্টার হইতে হবে। তাহলে আমি পাসওয়ার্ডটা 12 ক্যারেক্টার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পাসওয়ার্ডটা আবার রিপিট করি, সিম্পল একটা পাসওয়ার্ড রাখতেছে। তো হয়ে যাওয়ার পর দেখেন আমি আমার এই যে মেশিনটা আছে, এই মেশিনটার যখন কানেকশন নিব, আমার তো রিমোট একটা মেশিনের গ্রাফিক্যাল উইন্ডোটা আসতে হবে। তো গ্রাফিক্যাল উইন্ডো আমি আনতে পারি, কমান্ডের কনসোল আমি নিয়ে আসতে পারি। যেমন আপনারা সিসকোর ক্ষেত্রে কমান্ডে কাজ করতেছেন, কমান্ডের কনসোল আপনার নিয়ে আসা লাগবে। তো উইন্ডোজ যদি হয়, মাইক্রোসফট যদি হয়, সেক্ষেত্রে অবশ্যই আমি কি চাবো যে আমার একটা গ্রাফিক্যাল উইন্ডো থাকবে। কমান্ডে আমি কাজ করবো, গ্রাফিক্যালিও কাজ করবো। সেক্ষেত্রে আমি যেই প্রোটোকলটা ইউজ করবো তার নাম হচ্ছে RDP, রিমোট ডেস্কটপ প্রোটোকল। তো রিমোট ডেস্কটপ আমরা ইউজ করবো। তারপর হচ্ছে এখানে লাইসেন্সের কথা আসছে। তো আমি এখানে হচ্ছে নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে বলছে যে ডিস্কের কথা আসবে। তো ডিস্কে আসার পর দেখেন এখানে ওএস ডিস্ক টাইপের মধ্যে কি আছে, প্রিমিয়াম এসএসডি। তো আমি যদি ক্লিক করি দেখেন এখানে প্রিমিয়াম আছে, স্ট্যান্ডার্ড এসএসডি আছে, স্ট্যান্ডার্ড এসডিডি আছে। তো আমি প্রিমিয়ামটা নিচ্ছি। তারপরে হচ্ছে এনক্রিপশনের কথা আসছে। এরপরে বলছে যে আমার যে ডিস্ক আসবে এই ডিস্কের সাইজ কতটুকু হবে। আচ্ছা আমি এখানে বলছি যে আমি আমার আগে থেকে একটা ডিস্ক আছে ওরকম একটা ডিস্ক অ্যাড করবো, যেটা ভিএমওয়ারে পাইছেন, ওরকম একটা অপশন বলতেছে। এই জন্য কিন্তু আমি ভিএমওয়ারটা একটু দেখে নিয়ে আসছি। আমি বললাম না, আমি নতুন একটা একটা ডিস্ক বানাবো। বলতেছে যে বাই ডিফল্ট যেটা আছে এটা হচ্ছে আপনার 1 টেরাবাইটের একটা আপনার ডিস্ক আমাকে দিবে। তো বেশি নিলে তো আমাকে হচ্ছে আপনার বেশি টাকা প্রোভাইড করতে। আমি বললাম যে না, আমি এই সাইজটাকে চেঞ্জ করবো। আমি কতটুকু নিব, আমি নিব হচ্ছে ধরেন 64। আমরা টেস্ট করার জন্য এটাই যথেষ্ট। আচ্ছা 64 নিয়ে আমি এখানে হচ্ছে ওকে করি। 64 দিয়ে এই দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। তারপর এনক্রিপশনের কথা আসছে। আমি এখানে আর এনক্রিপশনের কথা যাচ্ছি না, আমি হচ্ছে নেক্সট নেটওয়ার্কিংয়ে যাব। নেটওয়ার্কিংয়ে আসার পরে এখানে আপনার ভার্চুয়াল নেটওয়ার্ক, এখানে হচ্ছে আপনার একটা ভার্চুয়াল নেটওয়ার্কের নাম দিতে হবে। এটা আমরা নেটওয়ার্কিং ক্ষেত্রে আসলে পড়বো। তো আমি এখানে একটা নাম দিচ্ছি, ধরেন ভিনেট, টেস্ট ভিনেট, এরকম একটা নাম দিই, টেস্ট ভিনেট। তো এখানে আপনার যেই রেঞ্জের আইপি আমাকে প্রোভাইড করবে তার আইপি বলছে যে 10.1.0.0। আমি বললাম যে না, আমার এটা পছন্দ না, আমার কোনটা পছন্দ, আমার হচ্ছে 10.10.10.0/ হচ্ছে 24, এটা আমার পছন্দ, আমাকে এটা দাও। আমার ভার্চুয়াল মেশিনে যে প্রাইভেট আইপিটা আসবে সেটা যাতে এরকম আসে। তো আমি সাবনেটিং করবো না, দ্রুত চলে যাচ্ছে। আচ্ছা এখানে বলছে যে প্লিজ ফিক্স এরর দ্য পেজ, ওকে।
লিস্ট 1 স্পেসিফিক সাবনেট আইডেন্টি কোড আছে। তো সাবনেটটা দিয়ে আমরা ধরেন এখানে আমরা হচ্ছে আপনার 24 এর পরিবর্তে আমরা হচ্ছে 16 দেই, আর এখানে হচ্ছে আপনার 10.0 দিলাম। হ্যাঁ, 10.0 দিয়ে আমরা হচ্ছে এখানে আপনার 10.10.10.0/24 এই সাবনেটটা নিব। মাস্ট বি উইথ লেটার আছে, এখানে হচ্ছে আপনার মূলত নেম দিতে হবে, সরি এখানে হচ্ছে নাম দিতে হবে মূলত, সরি। ওকে, এবার আশা করি ঠিক আছে। তো আমি আসলে ওই নামের এখানে দ্রুত করতে যেটা হয় আসলে দেরি হয় আরও, ওরকম একটা গন্ডগোলে পড়ছিলাম আর কি। তো এরপর হচ্ছে এই পোর্টটা ওপেন থাকবে বলতেছে, ঠিক আছে। আমি এই পোর্টে যেহেতু কানেকশন নেব, এই পোর্টটা ওপেন না রাখলে কিন্তু সমস্যা আছে। ধরেন আপনি একটা সার্ভার তৈরি করলেন, কিন্তু সার্ভারটা যেহেতু রিমোট জায়গায় রাখা, ক্লাউডে রাখা, আপনি যদি ওইটার এমন কোনো পোর্ট ওপেন করে না রাখেন যেটা দিয়ে আপনি সার্ভিসটা অ্যাক্সেস করবেন, তাহলে কিন্তু আপনি নিজেই প্রবলেমে পড়বেন। নেক্সটে যাচ্ছি, নেক্সটে যাওয়ার পর ম্যানেজমেন্টে কিছু কথা আছে। তো আমি এখানে আপনার দ্রুত যাই। এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আমি টাইম জোনটা দিয়ে দিই। টাইম জোনটা আমি দিয়ে দিব হচ্ছে আপনার ঢাকা টাইম জোন, যাতে ভিএমটা ঢাকা টাইম জোনে চলে আসে। ব্যাকআপ যত বেশি ফিচার নেবেন তত বেশি টাকা দিতে হবে আর কি। তো এরপরে হচ্ছে আপনার গেস্ট আপডেট। তো আমরা হচ্ছে আপনার এখানে আপডেটটা কি যাচ্ছি, ম্যানুয়াল আপডেট করে রাখতে চাচ্ছি, যে যাতে করে আমরা যদি কখনো আপডেট প্রয়োজন, আমি একটা ভিএম তৈরি করলাম, ও হচ্ছে কী করলো, আপডেট ডাউনলোড করা শুরু করলো, তখন কিন্তু আমার এখানে টাকা কাটবে। তো আমি যেহেতু টেস্টিং করতে চাচ্ছি, আমি এই ভিএমটাকে আপডেট করে কী করবো, তো আমি নেক্সটে চলে গেলাম। অ্যাডভান্সের মধ্যে কিছুই করবো না, নেক্সটে চলে যাচ্ছি। তারপর হচ্ছে আপনার এখানে ট্যাগের মধ্যে যদি আমি একটা নাম দিতে চাই, তাহলে হচ্ছে আপনার কিছু একটা নাম দিই, টেস্ট ভিএম ক্রিয়েট রিভিউ। তো সামারিটা আমাকে দেখাচ্ছে, এখন লোড হচ্ছে। ক্লাউডে আমরা ওদের কাছ থেকে এই সার্ভিস নিলাম, সেক্ষেত্রে আমার এন্ডে যদি নেটওয়ার্কের ঝামেলা থাকে, চাইলে তো আপনার আপনার এখানে মেশিনটা হাই কনফিগারেশন হতে হবে না, কিন্তু আপনার ইন্টারনেট এনশিওর করতে হবে। আচ্ছা, যে মেশিনটা আমরা নিলাম, দেখেন এই মেশিনটা যদি আমরা 1 ঘন্টা চালাই, তাহলে হচ্ছে আপনার 25 সেন্ট দিতে হবে। তার 4 ঘন্টা চালালে আমার $1 কাটবে। তো টেস্টিং করার জন্য আমার এটা করতে পারি আমি। তো এরপরে আমি বললাম এই মেশিনটা ক্রিয়েট করো। এটা হচ্ছে আপনার ক্রিয়েট হচ্ছে, এখন দেখেন উপরে নোটিফিকেশন আসতেছে। তো মেইন সার্ভিসটা যদি ওনারা করে মেইন সার্ভিস, সেক্ষেত্রে তো অনেক ডাটার প্রয়োজন। হ্যাঁ, তো ডেভেলপমেন্ট প্রোগ্রেস এখানে হচ্ছে আপনার সময় লাগবে। এখন বিষয়টা হচ্ছে কি, যে আপনি কি সার্ভিস চালাচ্ছেন, আপনার বাজেট কেমন। যেমন আপনি ধরেন একটা নতুন বিজনেস শুরু করবেন, আপনার কাছে টাকা কম আছে, এখন আপনারা বলা হলো যে আপনি এখন ফ্লোর ভাড়া নেন, এত টাকা অ্যাডভান্স দিতে হবে, এত টাকা ফ্লোরের চার্জ দিতে হবে, ডেকোরেশন করতে হবে, এসি লাগাইতে হবে, ওইটা লাগাইতে হবে, তারপরে যে আপনি সার্ভার রাখবেন, সার্ভারে আবার ব্যাকআপ রাখতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। এবার আপনি টাকা চিন্তা করেন, আর যদি ক্লাউডে ওই সার্ভারটা রাখেন, যে আমি আগে চালায় দেখি, আগে আমার ব্যবসা চলুক, তারপরে আমি চিন্তা করব, এটা একটা। আবার ধরেন আমি আমার কি নাই, এই সার্ভারটা অফলাইন সার্ভারটা ডাউন হয়ে গেছে, তাহলে আমি তখন কি করতে পারি, সার্ভারটা অনলাইনে যে সার্ভারটা আছে, ওই অনলাইনে সার্ভারটাকে আমি ব্যাকআপ হিসেবে আমার প্ল্যান বি হিসেবে রাখতে পারি। তো বিভিন্ন কনফিগারেশন হবে, বিভিন্ন সিনারি হবে, যেখানে আমাকে চিন্তা করতে হবে যে আমি আসলে কি হচ্ছে এবং কোন দিকে আমি যাচ্ছি। তো এখানে নোটিফিকেশন দেখতে দেখেন এখনও এটা প্রোগ্রেসের মধ্যে আছে। এটা করতে সাধারণত 2 থেকে 4 মিনিটের মতো সময় লাগে। এমন না যে আমি যদি রিসোর্সটা কম দিই তাহলে হচ্ছে আমারটা কম লাগবে, রিসোর্স বেশি দিলে এটা তৈরি হতে বেশিক্ষণ লাগবে, ব্যাপারটা এমন না। আচ্ছা, আমার এটা তৈরি হয়ে গেছে। তো তৈরি হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এখানে যেটা করব, এখন হচ্ছে আপনার গো টু রিসোর্সে ক্লিক করি। আমি আরেকটা ভিএম বানাবো না, গো টু রিসোর্সে গেলে আমার এই যে ভিএমটা আছে, এই ভিএমের মধ্যে আমি যদি চাই, এখন হচ্ছে আমি ভিএমের সাথে কি করতে পারবো, কানেকশনটা আনতে পারবো। যেমন এই যে আমার একটা মেশিন আছে, এই মেশিনে এটা হচ্ছে একটা কনসোল, হ্যাঁ, এটা হচ্ছে আমার উবুন্টু একটা মেশিন। এই মেশিনের যে গ্রাফিক্যাল ভিউটা, এই ভিউটা আমার আনতে হবে, সেই জন্য আমরা আরডিপির মাধ্যমে আনবো। তো আমাকে এখানে কানেক্টে ক্লিক করতে হবে। কানেক্টে ক্লিক করলে বলছে যে আপনি কি আরডিপি নেবেন, নাকি অ্যাক্সেস নেবেন, নাকি হচ্ছে অন্য কিছু নেবেন। আমি বললাম যে আমি আরডিপি নিব।
RDP নেওয়ার পর বলছে যে আপনার যে পাবলিক আইপি এটা হচ্ছে আপনার এত 20.205.162.168, পোর্ট নাম্বার হচ্ছে এত। তো আপনি এখানে ডাউনলোড RDP ফাইল, এটা অবশ্যই ডাউনলোড করবেন। এই ফাইলটাতে ক্লিক করলে আপনার রিমোট ডেস্কটপ ও অটোমেটিক করে ফেলবে। তো আমি রিমোট ডেস্কটপে ক্লিক করি, এখানে ক্লিক করলে বলছে কানেক্ট করার জন্য। কানেক্ট করলে আমার ইউজার নেম কি দিয়েছিলাম, স্টুডেন্ট, পাসওয়ার্ড 12 ক্যারেক্টার দিয়েছিলাম, সিম্পল পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা দিয়ে দিই, বললাম রিমেম্বার মি। আমার একটা সার্ভার, কতক্ষণ সময় লাগলো আমাকে, মানে ফিজিক্যাল স্পেস ভাড়া নিতে হয়েছে, আপনার অ্যাডভান্স দিতে হয়েছে, নাকি আপনার এখন কম্পিউটার সোর্স বা অন্য যারা আছে ওদের কাছ থেকে সার্ভার আনতে হয়েছে, সার্ভার র্যাক কিনতে হয়েছে, পাওয়ার দিতে কী করতে হয়েছে বলেন? মুহূর্তের মধ্যে আমার 16 GB র্যামের একটা সার্ভার আমি তৈরি করে ফেলছি 5 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে, তাই না? এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের অনেক বিশাল বড় একটা অ্যাডভান্টেজ। আপনার অপারেটিং সিস্টেম সেট আপ দেওয়ার জন্য কতক্ষণ লাগছে? একটা অপারেটিং সিস্টেম সেট আপ দিতে তো আমার আধা ঘন্টা লাগে, কতক্ষণ লাগছে বলে? তো আমরা যদি দেখি যে আমাদের এটার আপনার বিভিন্ন ফিচার আপনার আমরা দেখতে পারবো, যেমন দেখেন এখানে র্যাম কতটুকু, র্যাম হচ্ছে আপনার 16 GB র্যাম আছে, তারপর ডিস্ক স্পেস কতটুকু ফ্রি আছে, এরকম বিভিন্ন জিনিস আমরা দেখতে পাচ্ছি। তো এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা বলে আমি এই অ্যাজুরের ইয়াটা শেষ করি, যেটা হচ্ছে আপনি যদি ভুলে ল্যান্ড কার্ড ডিসেবল করে দেন তাহলে কী হবে, তাই না? এটা যখন হচ্ছে আমরা অ্যাজুর শিখবো তখন হচ্ছে আমরা ট্রাবল শুটের কথা মধ্যে আসবে। এছাড়া যে আইপিগুলো আমাকে দেওয়া আছে, এই আইপিগুলো যদি আমি চেঞ্জ করে দিই, হ্যাঁ, তাহলে কী হবে? এই জিনিসগুলো আমরা পরে আরেকদিন ইনশাল্লাহ দেখব। ভাই আমাদের কাছে সময় আছে কতক্ষণ? সমস্যা নেই না? হ্যাঁ বল, আপনার যেতে হবে না? আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা শেষ করে দেবো আজকে। ঠিক আছে, আপনার এখানে কেউ আছে? সৌরভ ভাই অন্য কেউ আছে? আচ্ছা একটু ডাকেন তো। সাইবার সিকিউরিটির কথা যদিও কিছু কিছু ক্ষেত্রে চলে আসছে, আমার বিভিন্ন অ্যাটাকের কথা বলছি, হ্যাকারের কথা বলছি, সিকিউরিটির কথা বলছি। স্যার ভাই আমাদের কাছে সময় আছে কতক্ষণ? প্রায় শেষের দিকে। আচ্ছা স্যার চলে আসেন। আমরা আসলে সাইবার সিকিউরিটি খুব অল্প আলোচনায় করতে পারছি, দেখা যাচ্ছে আমরা অ্যাজুরের ভিতরে ঢুকে গেছিলাম আর কি, বেরোতে পারছিলাম। আলোচনা অত্যন্ত সুন্দর এবং চমৎকার হয়েছে। তো আপনারা অনেক ধৈর্য সহকারে আমাদের যে সেমিনার, যে সেশনটা উপভোগ করছেন, এবং অনলাইনে লাইভে যারা দেখছেন সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। সো এখন আমাদের বরাবরই আমরা একটা কুইজ করি, যেটা অনলাইন, এটা সারা সাহিত্য অনলাইনে। জি, আমাদের এখানে একটা আপনার প্রতি সেমিনার পরে আর কি আমাদের একটা কুইজ প্রোগ্রাম হয় আর কি। তো কুইজ প্রোগ্রামটা হচ্ছে যারা আপনার অনলাইনে অ্যাটেন্ড করতেছে, আমাদের অনেক অডিয়েন্স আপনার অনলাইনে আমাদের সাথে কানেক্টেড, এই সুন্দর আপনার সেমিনারটা শুনছে এবং তারা আসলে খুব উপকৃত হয়েছে। তাদের অনেক কোয়েরি ছিল অ্যাবাউট দ্য আপনার অ্যাজিওর অ্যান্ড দ্য সাইবার সিকিউরিটি। তো অ্যাজিওর সম্পর্কে আপনারা ডিটেলস আসলে জানলেন। তো এই সেমিনার নিয়ে আর কি যে ইনফরমেশনগুলো আমাদের স্যারে অলরেডি প্রোভাইড করছে এই সেমিনারে, তো এই ইনফরমেশন নিয়ে হচ্ছে ফিজিক্যালি যারা উপস্থিত আছেন ওনারা এবং হচ্ছে যারা অনলাইনে আছে ওনাদের জন্য একটা কুইজ প্রোগ্রাম হয়, হ্যাঁ, সেমিনার শেষে। এর জন্য একটা গিফট হ্যাম্পার থাকে। তো এই কুইজটা স্যার কন্ডাক্ট করে থাকেন আর কি। তো এটার গিফটটা আমরা দেই। তো আজকের এই কুইজ প্রোগ্রামটা স্যার একটু কন্ডাক্ট করবে। তো এখানে হচ্ছে 3 জন উইনার হবে, হ্যাঁ। স্যার কোয়েশ্চেন করবে, যারা পারবেন হাত তুলবেন, যারা অনলাইনে পার্টিসিপেট করতেছেন তারা আপনারা অনলাইনে অ্যান্সার দিবেন। যিনি প্রথম অ্যান্সার দিবেন উনি হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেনের আমাদের উইনার হবে, সেকেন্ড কোয়েশ্চেন, থার্ড কোয়েশ্চেন, এরকম করে 3 জন উইনার আমরা দিব এবং হচ্ছে এখানে আমরা একটু গিফট হ্যাম্পার দিব আর কি। তো স্যাররে অনুরোধ করতেছি যে স্যার যাতে এই প্রোগ্রামটা। ইটস ওকে, থ্যাংক ইউ সারোয়ার সাহেব। আসলে অনেক সময় হয়ে গেছে, হ্যাঁ, সবাই বাড়ি যাবেন, বাসায় যাবেন। সো অনলাইনে অনেকেই আসেন। সো আমি শুরু করি। সেটা হচ্ছে
আজকে মাইক্রোসফট এজিওর এবং সিকিউরিটির উপরে আপনারা যে সেমিনার অলরেডি শেষ আমাদের, হ্যাঁ, তো আপনারা অ্যাটেন্ড করেছেন। তো এখানে আসলে কোয়েশ্চন তো অনেক রকম হতে পারে, তাই না? তো কোয়েশ্চনটা আমি আজকে আপনাদের যে স্যার কন্ডাক্ট করেছেন ওনার কাছ থেকে নিচ্ছি, কেমন? তো স্যার ফার্স্ট কোয়েশ্চনটা আপনাদেরকে বলবে। সো আপনারা অনলাইনে লাইভে এবং ফিজিক্যালি আপনারা যারা আছেন আপনারা হাত তুলবেন প্রথমে, কেমন? বলে দিবেন না মুখে। আর যারা লাইভে দেখতেছেন আপনারা আমাদের এখানে কমেন্টসে টেক্সট করবেন। তো ফার্স্ট কোয়েশ্চন স্যার করতেছেন আপনাদের। আমি তো অ্যান্সার দেওয়ার কোনো সুযোগ নেই। না, আপনি আনসার দিবেন না, আপনি কোয়েশ্চন করবেন। অ্যান্সার দিয়ে আমি দিয়ে দিলাম। আচ্ছা, আপনাদের জন্য খুব সহজ একটা কোশ্চেন করতেছি আমি, যেটা হচ্ছে আপনার মাইক্রোসফট তার যে ক্লাউড সার্ভিস এটা কত সালে লঞ্চ করে? 2000? 2006? আচ্ছা, না স্যার, উত্তর সঠিক হয় নাই, আপনি বলেন কত সালে মাইক্রোসফট তার ক্লাউড সার্ভিস লঞ্চ করে? 2010 আচ্ছা, আমরা ওনাকে স্যার এক্ষেত্রে অফলাইনে ইয়ে করতে পারি। না, হ্যাঁ, এখানেই হচ্ছে বিষয়টা 6 এবং 10, এই জন্য সঠিক হয়েছে বললাম। না, 2010 হচ্ছে সঠিক আনসার। সো প্লিজ আপনি কাইন্ডলি চলে আসেন আমাদের এই পাশে। আপনার নাম? মিস্টার হাসান। হাসান হ্যাঁ, উইনার। উইনার। তো তুমি আর একটু ক্লোজ হও, এখানে আসো, এখানে আসো। হ্যাঁ, তো হাসান সাহেবকে আমরা একটা স্যারের হাত থেকে আপনি নেন, সেটা হচ্ছে এই যে কি বলে এই একটা গিফট। তো গিফট হচ্ছে এটা একটা মগ, যেটা দিয়ে আপনি টি আর কফি আপনি পান করবেন, কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনি বলেন যে আজকের যে সেশনটা এখানে আমরা স্যার প্র্যাকটিক্যালি মাইক্রোসফট সার্ভারের সিকিউরিটির কিছু বিষয় একেবারে রিয়েল বেসড প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়েছেন। তো এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী? সেমিনারটা খুবই হেল্পফুল ছিল। আসলে ক্লাউড সম্বন্ধে স্যার যা আলোচনা করার পরে আমি একটা ক্লিয়ার একটা আইডিয়া পাওয়া গেছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট, স্যার যেখানে ক্লাসের শুরুতেই ফোকাস করেছিল যে এই আইটি সেক্টরে যদি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য হয় তো সেক্ষেত্রে দিস ইজ দ্য ফিউচার, এই দিকে ফোকাসটা করতে হবে। কারণ হচ্ছে যে ক্লাউড কম্পিউটিংয়ের কারণে যেটা হচ্ছে যে ফিজিক্যালি যেই আমরা সার্ভার মেনটেন্যান্স এন্ড বিষয়গুলো আছে এগুলা অবসোলেট হয়ে যাবে কিছুদিন পরে, সেটা বোঝা যাচ্ছে। তো এটা ক্লাউড বেসড সোজা কথা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তো ভবিষ্যতে আসলে সব কিছুই ক্লাউড বেসড হয়ে যাবে। সো এই জন্য আমাদের আসলে ওই যে আপগ্রেড হওয়ার প্রয়োজন, এটা একেবারেই ইম্পর্টেন্ট একটা বিষয় আর কি। এটা আপনি অনুধাবন করছেন। তো নিউ ট্রাইজন্স আইটির পক্ষ থেকে আপনাকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তো এবার আমাদের যে অনলাইনে যারা দেখতেছেন লাইভে, আপনারাও পার্টিসিপেট করতে পারবেন। আমাদের এখানকার টিম আপনারা যারা উইন করবেন আপনাদেরকে আমরা অবশ্যই কন্ট্যাক্ট করে আপনাদের প্রাইস আমরা পৌঁছায় দেবো, বা আপনারা আমাদের সেন্টার ভিজিটে আসবেন। তো সেকেন্ড কোয়েশ্চন আমি এই সারোয়ার সাহেব উনি কোয়েশ্চনটা এখন থ্রু করবেন, কেমন? জি, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এটা অনলাইন এবং অফলাইন বোথ সবার জন্য। সেটা হচ্ছে আমরা এখানে স্যার যে কোর্সের কথা বললেন মাইক্রোসফট অ্যাজিউর, এইটার এক্সাম কোড কত? হ্যাঁ, পার্ট যেটা অ্যাসোসিয়েট পার্ট। হ্যাঁ, আমরা অ্যাজিউর অ্যাডমিনিস্ট্রেশনের যে আমরা অ্যাসোসিয়েটটা বললাম আর কি, মাইক্রোসফট অ্যাজিউর অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েট, এইটার কোড নাম্বার কত? স্যার এখানে বলছে কোড, এক্সাম কোড AZ, তারপরে কত বলেন স্যার এখানে দুইটা কোড নাম্বার বলছে, একটা ফান্ডামেন্টাল একটা অ্যাসোসিয়েট। আমি জিজ্ঞেস তিনটা, এর মধ্যে আমি জিজ্ঞেস করছি অ্যাসোসিয়েটটা কোনটা। হ্যাঁ, ফান্ডামেন্টাল না, অ্যাসোসিয়েট, যেটা আমাদের আজকে আর কি অর্গানাইজ করা হয়েছে। অ্যাসোসিয়েট বলেন। আচ্ছা, আমাদের অনলাইনে কেউ অ্যান্সার দিছে? প্রতীক, অনলাইন উইনার কেউ আছে?
যিনি অ্যান্সার দিছে? আচ্ছা, আমাদের তাহলে অনলাইন আজকে আমাদের যে এটা হয়েছে সেটা হচ্ছে AZ104 হচ্ছে অ্যাসোসিয়েট, আর হচ্ছে ফান্ডামেন্টালটা হচ্ছে আপনার 100, ঠিক আছে 900। তো স্যার আজকে যে ইয়ার তো আপনারা কোয়েশ্চেনটা মিস করছেন এই এবার মানে আরেকটা কোয়েশ্চেন, হ্যাঁ এই কোয়েশ্চেন করবে হচ্ছে স্যার। না না, এটা সেকেন্ড কোয়েশ্চেন, কিন্তু অনলাইনে যদি কেউ পার্টিসিপেট করে তো ওনাদের জন্য যেহেতু এটা রিজার্ভ থাকলো আর কি, হ্যাঁ। সো আমরা এবার সিকিউরিটির বিষয়ে যাই, তাই না? থার্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে, তো সিকিউরিটিতে আসলে স্যার তো একটু টাচ করছেন, তাই না? তো সিকিউরিটির অনেকগুলো ট্রেনিং আছে, যে ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি অনেকগুলো আছে। সো এই সিকিউরিটির একটা সার্টিফিকেশন আছে ইসি কাউন্সিল ভেন্ডরের, CEH, কি নাম বলেন? CEH, হ্যাঁ, এটা ফুল ফর্ম কি কে বলতে পারবে? CH কোর্সের ফুল ফর্ম, হ্যাঁ CEH যে কোর্সটা অ্যাবাউট দ্য সাইবার সিকিউরিটি, হ্যাঁ ইসি কাউন্সিল ভেন্ডর প্রোভাইড করে, এটার আপনার অ্যাব্রিভিয়েশন কি? আমাদের একজন সেকেন্ড কোয়েশ্চনের অনলাইন উইনার হচ্ছে তুষার রয়। জি, তুষার রয় নামে একজন আছে, মিস্টার তুষার রয়। উনি হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেনের উইনার, যেটা ছিল AZ104। তো আমাদের অনলাইনে একজন উইনার পাওয়া গেছে সেকেন্ড কোশ্চেনের, হ্যাঁ। তো উনাকে আমরা অনুরোধ করব হচ্ছে আমাদের নিউ ট্রাইজন্সের প্রিমিসিসে এসে, ক্রিয়েশন পান্থধারা পান্থপথ, এখানে এসে ওনার গিফটটা আমাদের এখান থেকে ফিজিক্যালি নিয়ে যেতে হবে আর কি। তো ওনাকে অনুরোধ করবো যে কোনো সময় যাতে আমাদের অফিসে আসে। জি জি, এটা ভার্চুয়াল হাততালি ওনার জন্য। জি, তুষার রয়। আচ্ছা, জি, এখানে আমাদের basically বলবে। আমাদের থার্ড কোশ্চেন যেটা স্যার জিজ্ঞেস করেছেন ওটা হচ্ছে জি CEH। আপনি প্লিজ কাম, আপনি বলেন আসেন। CEH এটার অ্যাব্রিভিয়েশন কি? সার্টিফাইড এথিক্যাল হ্যাকার। সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, ওকে, আসুন। রাইট, ওকে। সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, এটা ভার্সন 11, এটা হচ্ছে লেটেস্ট যেটা আমরা এখানে কন্ডাক্ট করি আসলে। তো আমাদের থার্ড উইনারকে পাওয়া গেছে। আপনার নাম কি ভাই? মেহেদি হাসান। ও মেহেদি হাসান, উনি হচ্ছে আমাদের থার্ড, স্যারের নামের সাথে স্যারের নামের সাথে মিলে গেছে। উনি হচ্ছে আমাদের থার্ড উইনার মেহেদি হাসান। তো মেহেদি হাসান ভাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আমরা মেহেদি হাসান ভাইয়ের কাছ থেকে আজকে সেমিনার খুলে দেখান এবং হচ্ছে উনি গিফট পাওয়ার পরে, আপনাকে কি দিয়েছে। জি প্লিজ, জি টি অর কফি। জি মেহেদি হাসান, আপনি কেমন উপভোগ করলেন? জি জি মেহেদি হাসান ভাইকে একটু অনুভূতি বলেন আজকে সেমিনারে। সেমিনারে অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে। আসলে অংশগ্রহণ করার পর অনেক বিষয়গুলো, যেমন অ্যাজুরের ব্যাপারে আমার আসলে আগে থেকেই একটু ইন্টারেস্ট ছিল। তো আর কিছু জিনিসগুলো যেগুলো আমার ক্লিয়ার ছিল না বিষয়গুলো অনলাইনে, তো স্যারের কাছ থেকে আমি মোটামুটি অ্যাজুরের সম্বন্ধে একটা অনলাইনের ধারণা নিয়ে গেলাম। ইনশাল্লাহ দেখা যাবে কি করা যায় আর কি। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগছে, এটাই আমাদের প্রাপ্তি আসুন। থ্যাংক ইউ। জি ধন্যবাদ মেহেদি হাসান ভাইকে। জি, তো আজকে আমরা তিনজন উইনার পেয়ে গেছি, একজন অনলাইনে যিনি এসে আমাদের নিউ ট্রাইজন্স থেকে ওনার গিফটটা নিয়ে যাবেন, আর দুইজন হচ্ছে আমাদের ফিজিক্যালি। তুষার রয়, মিস্টার তুষার রয়, উনি হচ্ছে আমাদের সেকেন্ড উইনার। জি, ফার্স্ট অ্যান্সার যেহেতু তুষার রয় দিয়েছেন, ওনাকে আমরা এই গিফটটা দিব আসলে। জি, আমাদের অনেকেই আসলে যেহেতু আপনার অনলাইনে কানেক্টেড ছিলেন, তো ওনাদের মধ্যে অনেকেই অ্যান্সার দিচ্ছে। তো প্রথম যেহেতু অ্যান্সার দিচ্ছে তুষার রয়, আমরা ওনাকে আসলে উইনার হিসেবে নিচ্ছি। তো আমাদের আজকের এই সেমিনারটা আপনার সবাই অনেক ইনফরমেটিভ সেমিনার ছিল। স্যার কষ্ট করে কন্ডাক্ট করেছেন, স্যারকে অনেক ধন্যবাদ। আর আপনারা কষ্ট করে অ্যাটেন্ড করেছিলেন অনলাইনে এবং অফলাইনে, সবাইকে আসলে ধন্যবাদ। যারা অনলাইনে পার্টিসিপেট করেছিলেন ওনারা অবশ্য জানলেন যে এসজিউর এবং আমাদের যে সাইবার সিকিউরিটি, এটার গোলটা এবং কেরিয়ার অপরচুনিটি এবং এসজিউরটা কতটুকু ইম্পর্টেন্ট, এটা স্যার আজকে সেমিনারে আমাদেরকে মানে বলে দিলেন। তো যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই এখানে আসবেন, স্যার এখানে আছেন, আমরা আছি, সবাইকে মোটামুটি হেল্প করতে পারবো ওনার কেরিয়ার বিল্ড আপের জন্য। তো
তো সকল আইটি প্রফেশনাল যারা ইন্টারেস্টেড ওনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর সবাইকেই ধন্যবাদ, অনলাইন এবং অফলাইনে যারা আমাদের সাথে পার্টিসিপেট করেছিলেন সবাইকে ধন্যবাদ। স্যার আমাদেরকে একটু ফিনিশিং দেবে আর কি। ফিনিশিং শেষ করে দিই, সেটা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন সবাইকে যারা ফিজিক্যালি এবং লাইভে আমাদের এই সেমিনারটা উপভোগ করছেন। নিউ ট্রাইজন সাইটের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী ফ্রাইডে একই সময়ে অর্থাৎ 6:30 PM আফটার মাগরিব নামাজ আমরা নতুন টপিকস, নতুন কিছু নিয়ে আবার আপনাদের কাছে আমরা উপস্থিত থাকব এবং সেই আশা ব্যক্ত করে আজকের মতো আমরা শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।